হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তৃষা। প্রতিদিন আমার এই চাকরি ডায়েরি চ্যানেলে সকল ধরনের মাফিয়া এবং হ্যাকার সিরিজ গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 2 বছর আগে। তাহলে চলুন 2 বছর আগে কি হয়েছিল তা জানা যাক। 2 বছর আগে আকাশ দেশ ছেড়ে চলে যায়। কারণটা হচ্ছে আমাদের গল্পের নায়িকার জন্য। কিছুতে বুঝছেন না, তাই তো? তাহলে আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য সহজ করে বলছি। আকাশ ওদের কোম্পানিতে ওর কেবিনে বসে কিছু কাজ করছে। তখনই আকাশ সিসিটিভি লক্ষ্য করে দুটো মেয়ে ওদের অফিসে ঢুকছে। ওদের মধ্যে দুজনে অনেক সুন্দর, গুণবতী। আকাশ ওর কাজ করছে, তখনই ম্যানেজার আসে। স্যার, আপনার সাথে দুজন মেয়ে দেখা করতে এসেছে। পাঠিয়ে দাও তাহলে। ম্যানেজার গিয়ে মেয়েগুলোকে পাঠিয়ে দেয়। মেয়েগুলো আকাশের অনুমতি নিয়ে কেবিনে ঢুকে এবং চেয়ারে বসে পড়ে। হ্যালো স্যার, হ্যালো, বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি আমি? আমি ইরা, ইসলাম গ্রুপ কোম্পানির মালিক। আর উনি? আমি নীলা রহমান। তা আপনারা একে অপরের কি হন? ও আমার বান্ধবী। ও আচ্ছা। আপনি পিছনের দিকে তাকিয়ে কথা বলছেন কেন? আমাদের দিকে তো একটু তাকান। আপনারা কি প্রজেক্ট নিয়ে কথা বলতে এসেছেন নাকি আমাকে দেখার জন্য? আকাশের কথা ওরা দুজনে লজ্জা পায়। আসলে আপনি ওইদিকে তাকিয়ে কথা বলছেন তো, সেজন্য আমাদের সমস্যা হচ্ছে। তা আপনারা থাকেন কোথায়? আমরা লন্ডনে থাকি। এখানে এসেছি এই প্রজেক্টরের ব্যাপারে। এটা ডিল হলেই আমরা আজকেই চলে যাব। এদিকে আকাশ মনে মনে ভাবতে থাকে, এদের দিলটা যে করে হোক একটু দেরি তো করতেই হবে। কিছু বলছেন না যে? আমি কাগজপত্রগুলো একটু চেক করে দেখব, তারপর না হয় ডিলটা আপনাদের দেব। ও শিওর, কোনো ব্যাপার না। তা কতদিন লাগতে পারে? 3 দিন। কি 3 দিন বেশি দেরি হয়ে যাচ্ছে না? আসলে আমাদের তো ভার্সিটি আছে, ওখানে তো যেতে হবে। ঠিক আছে, আমি না হয় চেষ্টা করে দেখব। এবার আপনারা আসতে পারেন এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো নম্বর অথবা ঠিকানা ম্যানেজারকে দিয়ে দেবেন। ঠিক আছে। ইরা ও নীলা দুজনে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে আকাশ কাকে যেন ফোন করে। হ্যাঁ বস, বলেন। তোমাকে একটা ছবি পাঠিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটির সমস্ত ডিটেলস আমার চাই। এই মেয়েটি কিন্তু বাংলাদেশের না, লন্ডনে থাকে। সেজন্য ওখানকার লোকগুলোকে কাজে লাগিয়ে ডিটেলস বের করবে। আর একটা কথা, এই কাজটা খুব সাবধানে করতে হবে তোমাদের। হ্যাঁ, হবে। একদিন সময় দেন, সব কিছু বের করে আপনাকে দিব। ওকে। এতক্ষণ তো অনেক কথাই শুনলেন। এবার না হয় আকাশ, ইরা আর নীলার পরিচয়টাই বলি। প্রথমে গল্পের নায়িকাকে দিয়ে শুরু করি। কিন্তু কি করব, নায়িকার তো কোনো খোঁজখবরই পেলাম না, না নায়িকার বান্ধবী। সেই জন্য নায়িকার পরিচয়টা না হয় দিয়ে দিই। পরে যখন ওদের পরিচয় জানতে পারবো তখন না হয় আপনাদের বলে দেব। আকাশ অনেক ধনী পরিবারের একমাত্র ছেলে, আর ওর একটা ছোট বোন আছে। ওর থেকে 2 বছর ছোট, কিন্তু ওদের আচরণ দেখলে মনে হয় আকাশের থেকে ওর বোন বয়সে বড়। আকাশদের অনেক বড় ব্যবসা। বাংলাদেশের বাহিরে ওদের 20টা দেশে কোম্পানি আছে। ওই দেশগুলোর ব্যবসা আকাশকেই দেখতে হয়। মাসে আকাশ 5 দিনও দেশে থাকতে পারে না। এমনও মাস আছে যেখানে আকাশকে কোনো না কোনো কাজে অন্য দেশগুলোতে থাকতে হয়। আকাশ ভেবেছিল কালকেই আবার চলে যাবে, কিন্তু ইরাকে দেখার পর আকাশ কোনো একটা বাহানা দিয়ে ওদের এখানে আরও 3 দিনের জন্য রেখে দেয়। আর কেন রেখে দেয় তা আপনারা জানতে পারবেন। তবে এটাও জানতে পারবেন আকাশের বিজনেসম্যানের পিছনে আরও একটা পরিচয় আছে, আর ওই পরিচয়টা অনেক ভয়ঙ্কর। এদিকে ইরা আর নীলা একটা হোটেলে গিয়ে উঠে। এটা কি হলো? কোনটা? আকাশ চৌধুরী আমাদের দিকে একবার ফিরেও তাকালো না। তাতে কি হয়েছে? তাতে কি মানে? আমরা কি সুন্দরী না যে আমাদের দিকে তাকানো যাবে না? তাছাড়া ভার্সিটির এমন কোনো ছেলে নেই যে আমাদের দিকে তাকায় না, কিন্তু আমাদের ভয়ে কিছু বলতে পারে না। দেখ, এটা বাংলাদেশ, লন্ডন শহর না যে এখানে ওরা আমাদের ভয় পাবে। ঠিকই বলছিস, আমাদের পাওয়ার শুধু লন্ডন পর্যন্ত, কিন্তু আমাদের সবার বস একে। ওনার তো পুরো 50টা দেশের বস। ঠিক বলেছিস। আমরা তো আজ পর্যন্ত এটাই জানতে পারলাম না একে ছেলে না মেয়ে। যদি ছেলে হয়? ছেলে হলে আমি একটু ট্রাই করতাম, কিন্তু এখনো তো এটাই শিওর না যে ওটা ছেলে নাকি মেয়ে।
আমরা আমাদের উপরে বসের সাথে আলোচনা করলেই হয়। মাথা খারাপ নাকি তোর? আমরা 8 নাম্বার লেভেলে আছি। আমাদের আগে যারা আছে ওনাদের কি প্রশ্ন করব? যে একে ছেলে নাকি মেয়ে, তাই তো? আমি কি তাই বলেছি নাকি? দেখ, আমরা এখানে ডিলের জন্য এসেছি, তাও পুরো 300 কোটি টাকা। এটা ফাইনাল হয়ে গেলে আমরা চলে যাব। ভালো কথা, আঙ্কেলকে বলেছিস? না, আমি আব্বুকে বলে দিচ্ছি, আর তুইও আঙ্কেলকে বলে দে, কেমন? এদের কথা শুনে আপনাদের মনে হয় আসলে এরা যেমন বান্ধবী তেমনি ওদের বাবারাও একজন আরেকজনের বন্ধু, সাথে বিজনেস পার্টনার। ওরা ওদের আব্বুদের সাথে কথা বলে একটু রেস্ট নেয়। এদিকে আকাশের ফোনে একটা কল আসে। হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল, প্রশ্ন থাকলে করো। তোর অনুমতি তো নেওয়া দরকার। কি বলছিস এইগুলো তুই? আমার সাথে কথা বলতে অনুমতি লাগে নাকি? একটু সমস্যা হয়ে গেছে, এখন একটু আমাদের সিক্রেট আস্তানায় আসতে হবে। ঠিক আছে, আমি আসতেছি। আকাশ ওর অফিস থেকে সিক্রেট আস্তানায় যায়। ওখানে শাকিল আর অন্তর ছিল। শাকিল আর অন্তর হচ্ছে আকাশের প্রাণের বন্ধু। ওরা একের অপরের জন্য জীবন নিতেও পারে, আবার দিতেও পারে। দোস্ত, আমার এই মাসে কালেকশন 500 কোটি টাকা। এখন এই টাকাগুলো কি করব? আগে যেমনভাবে খরচা করতাম এখনও তেমনভাবে খরচা করবে। এর আগে বল, আমাদের লোকজনকে টাকা দেওয়া হয়েছে তো? হ্যাঁ, সবকিছু ক্লিয়ার। তাহলে 400 কোটি টাকা আমাদের যতগুলো এতিমখানা আছে সবগুলোতে বন্টন করে দেয়। আর 100 কোটির মধ্যে তুই 50 রাখ, অন্তর্ক 50 দিয়ে দিস, কেমন? আমাদের কি টাকার অভাব পড়েছে যে এই টাকা খরচ করব? আমাদের টাকা খরচ করে শেষ করতে পারবো না। তাই তো আমাদের অ্যাকাউন্টে যে টাকা আছে ওই টাকা থেকে প্রতিদিন 50 লক্ষ করে শেষ করলেও অ্যাকাউন্ট শেষ হবে না। তাহলে যা করার কর। তোদের একটা কথা বলার ছিল রে। কি কথা? আজকে অফিসে একটা ম্যানেজার ছিল, জানিস? সেই দেখতে। এরপর সব কথা আকাশ ওদের সাথে শেয়ার করে। অফিসে কি হয়েছিল আপনারা তো তা জানেনই, সেই জন্য দ্বিতীয়বার আর বললাম না। ওখানে সব কাজ মিটিয়ে আকাশ বাসায় চলে আসে। আজকের ঘটনা আকাশ ওর বাবার মায়ের সাথে শেয়ার করে, সাথে ওর ছোট বোনের সাথেও। আকাশের কথা শুনে সবাই অনেক খুশি, কিন্তু ওনারা ভালো করেই জানে আকাশের দ্বারা প্রেম হবে না, কেননা আকাশের বাড়ি থেকে বেশি প্লেনে ওর সময় কাটে। এইদিকে আকাশ ওদের ফাইল দেখতে থাকে, কেননা প্রজেক্টটা অনেক বড়। সেই জন্য সব কিছু দেখে শুনে আকাশ সাইন করে দেয়। পরের দিন সকালে আকাশ অফিসে না গিয়ে ড্রাইভারকে দিয়ে ফাইল পাঠিয়ে দেয় ম্যানেজারের কাছে। ম্যানেজার ইরা আর নীলার সাথে কন্ট্যাক্ট করে ফাইল ওদের পৌঁছিয়ে দেয়। ওরা ম্যানেজারকে ধন্যবাদ দেয়। রাতের ফ্লাইটে লন্ডন রওনা দেয়। ম্যানেজার আকাশকে ফোন করে বলে দেয় ইরাদের চলে যাওয়ার ব্যাপারে। এইদিকে আকাশ। এরা তোমার শহরে আমি অতি শীঘ্রই তোমার কাছে আসবো। এদিকে আকাশ শাকিল আর অন্তরকে ফোন করে বলে অতি প্রয়োজন ছাড়া যেন আকাশের সাথে ওরা কন্ট্যাক্ট না করে। পরের দিন আকাশ ওর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। আকাশকে এয়ারপোর্টে পৌঁছিয়ে দেওয়ার জন্য ঈশাও এসেছে। আকাশ ঈশার সাথে কথা বলে এয়ারপোর্টে ঢুকে পড়ে। সব কিছু ঠিক করে আকাশ ওর প্রাইভেট প্লেন গিয়ে বসে। পাইলট প্লেন উড়াতে থাকে। 8 ঘন্টার পর আকাশ এয়ারপোর্ট থেকে বের হয়ে ওর বাংলোতে চলে যায়, ওখানে রেস্ট নেয়। পরের দিন সকালে আকাশ নাম করা এক ভার্সিটিতে যায় ছদ্মবেশে। ওখানে আকাশ অ্যাডমিশন নেয়। যদিও আকাশের পড়াশোনায় শেষ, কিন্তু একটা মিশন আর নিজের লভারের মন জয় করার জন্য এখানে আসা। এখানে আকাশের পরিচয় শুধুমাত্র ভার্সিটির প্রফেসর ছাড়া আর কেউ জানে না, এবং কি আকাশ ওনাকে বারণ করে দিয়েছে যাতে কাউকে আকাশের পরিচয় না দেয়। ওই দিন প্রফেসরের সাথে কথা বলে আকাশ ওর বাংলোতে চলে আসে। ওই বাংলোতে অনেক সিকিউরিটি দেওয়া আছে। এই বাংলোর ভিতরে ৩৫ জন সিকিউরিটি কাজ করে, 5 জন শেফ কাজ করে। আকাশ ওই দিন রেস্ট নেয়। পরের দিন সকালে আকাশ যখন ওর রুম থেকে বের হয়, তখন ওর বডিগার্ড কেউ তো আকাশকে চিনতে পারে না, সেই জন্য বডিগার্ড আকাশকে দাঁড় করায়। এই যে আপনি যে ভেতরে কিভাবে ঢুকলেন? আকাশ ওদের কথা শুনছে আর হাসছে, কেননা যখন ওর বডিগার্ডে ওকে চিনতে পারেনি, তখন ভার্সিটির ছেলে মেয়ে কি করে চিনবে। এই তাড়াতাড়ি বল কে তুই, নয়তো এখানেই মেরে ফেলবো। এবার আর চুপ না থেকে আকাশ বলল, আমি তোমাদের স্যার আকাশ। ফাইলামি পেয়েছিস তুই? কি করে আমাদের স্যার হতে পারিস? সত্যি আমি তোমাদের স্যার। আপনি যদি আমাদের স্যার হন তাহলে আপনার পোশাকের এই অবস্থা কেন? তোমরা জানো না, আমি ছাড়া বাড়ির ভেতরে যদি অন্য কেউ প্রবেশ করে তাহলে সে 5 মিনিটের মধ্যে মারা যাবে। যদি আমি তোমাদের স্যার না হয় তাহলে তো এতক্ষণে আমি মারা যেতাম, তাই না? আকাশ এই কথা বলাতে ওরা সবাই অবাক হয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। তাই তো, উনি যদি আমাদের স্যার না হতো তাহলে তো বাসার ভেতরে ঢুকতেই পারতো না। কিন্তু স্যার আপনার এই অবস্থা কেন? ওটা তোমাদের না জানলেও চলবে। স্যার আমরা কি আপনার সাথে সাথে আসবো? না, আসতে হবে না, শুধু আমাকে ফলো করবে যতক্ষণ না পর্যন্ত আমি ইশারায় কোনো কিছু বলবো।
যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে সাহায্য করার তো দূরের কথা, আমার কাছেও আসবে না। আশা করি বুঝতে পেরেছো তোমরা। জি স্যার, আমরা দূর থেকে আপনার খেয়াল রাখবো। স্যার, গাড়িতে ওঠেন। না, গাড়িতে করে যাব না, আমার জন্য ট্যাক্সি ডেকে নিয়ে আসো। কিন্তু ট্যাক্সিতে করে গেলে আপনার জীবনে ঝুঁকি হতে পারে। ওটা আমি দেখে নেব। কিন্তু স্যার, আপনার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমরা বড় স্যারকে কি জবাব দেবো? আমি কি হেঁটেই চলে যাব, না ট্যাক্সি ডেকে আনবে তোমরা? এখনই যাচ্ছি স্যার। বডিগার্ড গিয়ে 1 মিনিটের মধ্যে একটা ট্যাক্সি ডেকে আনলো। আকাশ ওই ট্যাক্সিতে উঠে পড়লো এবং আকাশের বডিগার্ডগুলো আকাশকে ফলো করতে করতে আসছে। 20 মিনিটের পর আকাশ একটা ভার্সিটির সামনে এসে নামলো। তা দেখে ওই ভার্সিটিতে থাকা যারা আকাশকে দেখছে তারা অবাক হচ্ছে, কেননা এই যুগে এমন আদিকালের মানুষ আছে বলে তো ওরা জানতো না। কেননা আকাশ একটা ঢিলেঢালা প্যান্ট শার্ট, চুলগুলো তেল দিয়ে আঁচড়ানো এবং একটা সিম্পল স্যান্ডেল। এখানে যারা পড়ে তারা সবাই শিল্পপতি, বিজনেসম্যান এবং সবার মা বাবা নয়তো ভাই কোটিপতি। কিন্তু এমন একটা ছেলে কি করে এই ভার্সিটি খরচ বহন করবে? আকাশের কথা শোনার কোনো ইচ্ছে নেই। আকাশ যার জন্য এসেছে শুধু তার মন জয় করতে পারলেই হবে, কিন্তু যার জন্য আসা তাকেই তো দেখতে পাচ্ছে না। সেই জন্য আকাশ চারদিকে চোখ বুলাচ্ছে, তখনও কিন্তু কোথাও ইরাকে দেখতে পাচ্ছে না। এটাই সত্যি, আকাশের এখানে আসার একমাত্র কারণেই হচ্ছে ঈশার মন জয় করা, ওকে নিয়ে দেশে ফিরে সংসার করা। এখন হয়তো আপনারা ভাবছেন ইরার বাবা একজন বিজনেসম্যান, ইরা এত কোটি টাকা থাকতেও আকাশের মতো একটা বোকা ছেলেকে, তার সাথে আনস্মার্ট ছেলেকে কি করে ঈশা ভালোবাসবে? অনেকের মনে প্রশ্নটা থাকতেই পারে, সেই জন্য গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। আকাশকে এদিক ওদিক তাকানো দেখে কয়েকটা ছেলে আকাশকে ডাক দেয়। এদিকে আয়। আমাকে বলছেন? হ্যাঁ, তুই ছাড়া আশেপাশে কেউ কি আছে? কি জন্য ডেকেছেন? এত তাড়া কিসের দাঁড়া? এখানে দেখে তো মনে হচ্ছে নতুন। জি, গতকালই ভর্তি হয়েছে। ভালো করছো, তুমি যেহেতু নতুন সেজন্য আমাদের একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই যে গেটের দিয়ে যে প্রথম আসবে তোকে গিয়ে ওকে প্রপোজ করতে হবে। আমি এসব পারবো না করতে। সিনিয়রদের সাথে বেয়াদবি করলে এই ভার্সিটিতে থাকতে পারবি না। দেখুন, আপনাদের কিন্তু এটা ঠিক হচ্ছে না। ছেলেগুলো আকাশ থেকে ওর ব্যাগ রেখে দেয় এবং দাঁড় করায়। দেখ, 5 মিনিটে এখানে 2টো মেয়ে আসবে, তোকে গিয়ে ওই মেয়েকে প্রপোজ করতে হবে, তাহলে শেষ। আকাশ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। এই তো গুড বয়, এই তো চলে এসেছে, যাও গিয়ে প্রপোজ করো। ওদের কথা শুনে আকাশ পাশে তাকায় আর দেখে ইরা আর নীলা ওরা দুজন গাড়ি থেকে নামছে। আকাশ তো এক পলকে ওদের দিকে তাকিয়ে আছে, কেননা মেয়েটি আর অন্য কেউ না, সেই হচ্ছে ইরা, যাকে আকাশ প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। ওই আপুটা আমাকে মারবে না তো? আরে না, মরবে না কোনো, যাও তাড়াতাড়ি। ওদের কথা মতো আকাশকে ইরাকে প্রপোজ করে। আই লাভ ইউ। এমন কথা শুনে ইরা পিছনে তাকায়, আকাশকে আগে ভালো করে দেখতে থাকে। প্লিজ যাবো, আমাকে মারবেন না। ওই ভাইয়াগুলো আমাকে পাঠিয়েছে আপনাকে আই লাভ ইউ বলার জন্য। ইরা এখনো চুপ করে আছে। কি? ওদের সাহস কি করে হয় এমন সহজ সরল ছেলেদের নিয়ে মজা করার? দাঁড়া, ওরা যখন পাঠিয়েছে তখন আমি ওর প্রপোজটা গ্রহণ করিনি। কি বলছিস এইগুলো? তুই এমন একটা ছেলেকে ভালোবাসবি? দেখ না কি হয়। এরপর ইরা আকাশের থেকে ফুলটা নিয়ে ওকে জড়িয়ে ধরে। এটা দেখে ভার্সিটির সবাই অবাক, সাথে ছেলেগুলো। তার চেয়ে বেশি অবাক হয়েছে নীলা ইরার এমন কাণ্ড দেখে। কি বলছিস এইগুলো? পরে তো তোকে নিয়ে ওরা হাসাহাসি করবে। তুই চুপ থাকতো। এবার বড়, কারা তোমাকে পাঠিয়েছে আমাকে এইসব বলার জন্য? আঙুল দিয়ে দেখিয়ে দে। ওই যে লাল শার্ট পরা ছেলেটা এবং ওনার পাশের ছেলেগুলো। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, কেমন? আকাশকে দাঁড় করিয়ে ইরা ওই ছেলেগুলোর কাছে যায়। ইরা ওদের কাছে আসছে দেখে প্রচণ্ড ভয় পেয়ে ইরার পায়ের উপর এসে পড়ে। ম্যাডাম, আমাদের মাফ করে দিন, আর কখনো এমনটা হবে না। ইরা এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। তোরা কি ভেবেছিস তোরা এরকম র্যাগিং করবি ছেলেদের সাথে, আর আমিও ছেলেদের মেরে মেরে হসপিটালে ভর্তি করব, তাই নাকি? প্লিজ ম্যাডাম, এবারের মতো মাফ করে দিন, আর কখনো এমনটা হবে না। আর যেন তোদের ভার্সিটির সীমানায় না দেখি। ঠিক আছে ম্যাডাম। ছেলেগুলো ওখান থেকে চলে যায়। এরপর ইরা আবারও আকাশের সামনে আসে। নীলা, চল ওই দিকটায় গিয়ে বসি। হ্যাঁ চল। ওদের সাথে বান্ধবীরাও গেল। আমি কি চলে যাব? চলে যাবে না তো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমরা কি করি? থাক না নীলা, ও আসুক আমাদের সাথে। নীলা ও ওর বান্ধবীরা একটু ভুরু কুচকে তাকালো, কেননা ইরা এর আগে কোনো ছেলের সাথে এমনভাবে কথা বলেনি। আকাশও ওদের পিছু পিছু যায়। ওরা সবাই মিলে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে। এই কৃষ্ণচূড়া গাছটায় ফুল ফুটায়, গাছটা অনেক সুন্দর লাগছে।
এই ছেলে, তোমার নাম কি? আমার নাম আকাশ। শুধু আকাশ? পারভেজ হোসেন আকাশ। এখানে থাকো কোথায়? একটা হোটেলে উঠেছি। তোমার পোশাকের এমন অবস্থা কেন? ভালো কোনো পোশাক নেই? এর চেয়ে ভালো আর পোশাক নেই। ঠিক আছে, তোর নাম্বারটা আমাকে দিয়ে হোটেলে চলে যা তুই। এখন এখানে অনেক বড় বড় লোক আসবে, তোকে দেখলে ওদের কাছে খারাপ লাগবে, হয়তো তোকে মেরেও ফেলতে পারে। আমাকে কেন মারবে? আমি কি করেছি? সেজন্যই তো বলছি, এখন চলে যা, কাল আসলে কথা হবে। এখন নাম্বারটা বল তোর। 8293 ... এটা আমার নাম্বার। ঠিক তো, এটা তোরই নাম্বার? আচ্ছা, মোবাইলটা বার কর তো তোর। রে নাম্বার তো বের করলে ধরা পড়ে যাব। সত্যি বলছি, এটা আমার নাম্বার। ফোন দিয়ে দেখেন। ইরা ফোন দিলে আকাশের পকেটে ফোন বাজতে থাকে। ঠিক আছে, এখন যা, কাল চলে আসবি, কেমন? ঠিক আছে ম্যাডাম। ওই, আমায় ম্যাডাম বলে ডাকবি না, একদম ইরা বলে ডাকবি। ঠিক আছে। এইদিকে কয়েকটা গাড়ি ভার্সিটিতে ঢুকলো। ইরার কথায় আকাশ তাড়াতাড়ি করে ওখান থেকে যাওয়ার পথেই একজনের সাথে ধাক্কা খায়। সাথে সাথে ওই লোকটা পড়ে যায়। তা দেখে ইরা দৌড়ে আসে। ওই লোকটাকে মাটির থেকে ওঠানোর জন্য ওনার পিছনে লোকগুলো দৌড়ে এসে ওনাকে উঠায়। বস, আপনার লাগেনি তো? আমি ঠিক আছি, কিন্তু পড়লাম কি করে? বস, আপনি এই ছেলেটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছেন। কি এত বড় সাহস ওর? আজকে তো আমি বন্দুক বের করে আকাশের মাথার ঠিকাই। তখনই ইরা আর নীলা বলে ওঠে, বস, ছেলেটা না দেখে আপনাকে ধাক্কা দিয়ে দিয়েছে, প্লিজ ওকে মাফ করে দিন। এই কাজের মাপ নেই। প্লিজ বস, ওকে এবারের মতো ছেড়ে দিন। আসিফ খান কিছুক্ষণ পর চুপ করে থাকলো। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন ওকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার যদি এমন ভুল হয় তাহলে আর ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি আসিফ খান, একের লোক। আপনি কত নম্বর পজিশনে আছেন? এই কথা শুনে আসিফ খান তো কেননা একে লোকদের যে পজিশন আছে এটা এই ছেলেটা কি করে জানলো। তুই কে? এই কথাটা তুই কি করে জানলি? কোন কথাটা বস? ও কিছু না, এই ছেলেটাকে চলে যেতে বলো। তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। আকাশ ওখান থেকে একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে এলো। আকাশ চলে যাওয়ার পর আসিফ খান ভার্সিটিতে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। এইদিকে আকাশ ওর বাসায় গিয়ে ভাবতে থাকে। এদের এত পাওয়ার দিল কিভাবে, এই নিয়ে ভাবতে হবে। সেই জন্য আকাশ ফোন করে কাকে যেন কিছু কথা বলে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন আবার কেউ ফোন করে আকাশের ফোনে। হ্যালো, কে বলছেন? আমি ইরা বলছি। কোন এরা? এই কথা বলাতেই ইরা একটা ধমক দেয়। ধমক কেন দিচ্ছেন? সুন্দর করে পরিচয়টা বললেই তো হয়। কলেজে যাকে সবার সামনে প্রপোজ করেছিলে। ও আচ্ছা, মনে পড়েছেন। কি জন্য ফোন করেছেন একটু বলবেন? তোর সাথে প্রেম করার জন্য। মানে? কাল কলেজে না গিয়ে একটা ঠিকানা দিব, ওই ঠিকানায় সোজা চলে আসবে। আমি আসবো না। এই, তোকে আসতে বলছি, আসবি, এত কথা কিসের? হ্যাঁ ঠিক আছে, আসবো, কিন্তু আমি এখন ঘুমাই। আমি তোকে ঘুমাতে বলছি? অনেক রাত হয়েছে তো, সেই জন্য। ঠিক আছে, ঘুমা তুই, সকালের জন্য তোকে এই ঠিকানায় পাই। এরপর ওদের কথা শেষ হয়ে যায়। এইদিকে আকাশ ভাবতে থাকে ইরা কি সত্যি ওকে ভালোবাসে নাকি ওর সাথে টাইম পাস করছে। এমনটাও তো হতে পারে, কেননা আমার মতো একটা বোকা ছেলেকে কিভাবে ভালোবাসবে, তাও আমার সম্পর্কে না জেনে। ও আমাকে চিনে না, আমাকে আগে কখনো দেখেছে, তাহলে কি করে আমাকে প্রথম প্রপোজে অ্যাকসেপ্ট করে নিত? কোথায় কোনো রহস্য নেই তো? এইসব ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে একটা পার্কে দেখা করে। ইরা আজকে শাড়ি পরে এসেছে। শাড়িতে এতটাই সুন্দর লাগছিল যে আকাশ ইরার দিকে হা করে তাকিয়ে আছে। এমন হা করে কি দেখছো? তোমাকে। কি? না মানে কিছু না। ওই দিন ইরা আকাশকে নিয়ে একটা শপিং মলে যায়। ওখানে গিয়ে আকাশকে কয়েকটা শার্ট প্যান্ট কিনে দেয়। এইগুলো কার জন্য? আমার জন্য। কি, তুমি এইগুলো পরবে? আরে গাধা, এগুলো তো তোমার জন্য। আমার জন্য কেন? তুমি যে পুরানো শার্ট প্যান্ট পরে আসো, এতে আমার বান্ধবীরা অনেক কিছু বলে, সেজন্য কাল ভার্সিটিতে আসলে এগুলো পরে আসবে। ঠিক আছে। ওদিন ওরা শপিং করে বাড়ির দিকে রওনা দেয়। তখন আকাশের কল আসলে আকাশ সরাসরি বাসায় না গিয়ে ওখানে চলে যায়। অন্যদিকে লন্ডনের টপ 10 মাফিয়ার বস আর ওদের কিছু বডিগার্ড নিয়ে একটা মিটিং ডাকা হয়, সাথে করে বিভিন্ন দেশের মাফিয়া যারা একে হয়ে কাজ করে। এই মিটিংটা এতটাই গুরুত্বপূর্ণ যে যার কারণে এই মিটিংটা একটা নির্জন দ্বীপে রাখা হয়। এই দ্বীপটা চারদিক দিয়ে ইলেকট্রিক তার দিয়ে ভরা। কেউ ইচ্ছে করলেও মেন গেট ছাড়া অন্য কোনো দিক দিয়ে আসতে পারবে না। এই তারগুলো এতটাই মজবুত যে একে কাটাও যাবে না, এমনকি এই তারকে ব্লাস্ট করাও যাবে না। একে একে সবাই ওখানে উপস্থিত বসে আছে। সবার মনে শুধু একটাই চিন্তা, একে আর সবাইকে কেন একসাথে ডেকেছে, আর কেন ইভা ডেকেছে। উনি না কারোর সামনে আসে না, ওনার বন্ধু ছাড়া ওনাকে কেউ দেখেছে, তাহলে উনি নিজ থেকে আজকে আমাদের সাথে দেখা করতে আসবে?
এই নিয়ে সবার মনে চিন্তা, কিন্তু সময় নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কেননা সবাই জানে একে যখন আসবে ওইটাই সঠিক সময়। সেজন্য সবাই চুপ করে বসে আছে। একটু পরে একে দুই বন্ধু আসলো। ওখানে থাকা সবাই দাঁড়িয়ে সালাম দিয়ে বসে পড়ে। তখন একে বন্ধু বলতে শুরু করে, একে এখন আপনাদের সামনে আসতে পারবে না, কেননা ও এখন একটা কাজে বাইরে গিয়েছে। এখন আপনাদের যে জন্য এখানে ডাকা হয়েছে তা নিয়ে কথা বলি। ওখানে থাকা সবাই সম্মতি জানালো। তাহলে শুরু করা যাক আজকের এই মিটিং কেন ডাকা হয়েছে। আপনাদের মধ্যে অনেকে আছে যাদের মধ্যে কয়েকজন আপনাদের ক্ষমতার অপব্যবহার করছে। এ কথা শুনে অনেক নিশ্চুপ, কেননা কারো কারো বলার সাহস নেই। সেই জন্য আপনাদের একে এই কথা বলার জন্য ডেকেছে। সামান্য কারণে কাউকে মেরে ফেলার হুমকি জেনে না শুনে, তাই বলে কেউ আপনাদের সাথে বাড়ি থেকে বা আপনাদের কিছু বললে তাকে যে মেরে ফেলতে হবে তার তো কোনো কারণ নেই। সেই জন্য আবারও বলে দিচ্ছি, সামান্য কারণে কারো ওপর যেন জুলুম করতে না দেখি। আর একটা কথা, আর আপনাদের ছেলে ফুলে ভার্সিটি কলেজে গিয়ে মেয়েদের ইফটিজিং করে, কিন্তু ভয়ে কেউ কিছু বলে না, এমনটা যেন না হয়। ওখানে থাকা সবাই চুপ করে কথাগুলো শুনতে থাকে। একে বন্ধু আবারও বলতে থাকে, নেক্সট টাইম যদি এমন কোনো কথা শুনি তাহলে যার এরিয়ায় এমনটা হবে ওই এরিয়ার মাফিয়া যে থাকবে সে কিন্তু বাঁচতে পারবে না। সর্বশেষ যে কথাটা বলতে ভুলে গেছি, একে কিন্তু আপনাদের মধ্যে সাধারণভাবে চলাফেরা করে, কিন্তু আপনারা ওনারে না চেনার কারণে অনেক সময় অনেক কিছু করে বসেন। উনি এইগুলো নোট করে রাখেন, পরবর্তীতে কিন্তু আর এমনটা হবে না, কথাটা মনে রাখবেন। আশা করি সবাই এগুলো মনে রাখবেন। আজকের মিটিং এখানে শেষ। যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারে। তখন ওদের মধ্য থেকে আসিফ খান দাঁড়িয়ে বলল, আমার কিছু বলার আছে। যা বলার তাড়াতাড়ি বলেন। যদি আমরা এরকম লোকজনকে ছেড়ে দিই তাহলে তো ওরা আমাদের ভয় পাবে না। তা নিয়ে আপনাদের ভাবতে হবে না, যেটুকু একে বলতে বলেছিল ওইটুকু বলেছি, সেই জন্য এই অনুযায়ী কাজ করবে। আর যদি কারো কিছু বলার থাকে তাহলে বলুন তাড়াতাড়ি। কারো কিছু বলার না থাকায় সবাই হেলিকপ্টার নিয়ে যেই যার দেশের দিকে রওনা হয়। রাতে আকাশ প্যাকেটগুলো ড্রয়ারে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইরার দেওয়ার প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে নেয় এবং বাড়ি থেকে বের হয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে দেখে নীলা অথবা ইরা কেউ নেই। সেই জন্য আকাশ ভার্সিটি থেকে বের হতে যাবে, তখনই রকির সাথে ধাক্কা খায়। রকির সাথে ধাক্কা খেলে রকি আকাশকে মারতে আসে, কিন্তু কিছুই বলে না। সালার ফকিনি, তো সাহস কী করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? দেখুন, আমি তো ইচ্ছে করে দিইনি। রকির সাথে থাকা ছেলেগুলো, রকি, দাঁড়িয়ে কি দেখছিস? ওকে এইখানে কয়েকটা দিয়ে দেই। দেরি কেন করেছিস? দিয়ে দে। ওরা সবাই মিলে আকাশকে কিছুক্ষণ মারে। আকাশ ওদের কিছু না বলে মার খেতে থাকে। ভার্সিটির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। কারো কিছু বলার সাহস নেই। রকি এখানকার মিনিস্টারের ছেলে। ওরা আকাশকে মেরে ভার্সিটির রুমের ভিতরে চলে যায়। একটু পর ইরা এসে দেখে আকাশের এই অবস্থা। সেই জন্য আকাশকে জড়িয়ে ধরে জানতে চায়, কে মেরেছে তোমাকে? কেউ মারেনি। সত্যি করে বলো, আমি মেরেছি ওকে। কে রে তুই? আমি হলাম রকি, মিনিস্টারের ছেলে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই কে রে? আগে তো কখনো দেখিনি এই ভার্সিটিতে। তুই কে? তোকেও তো আমরা আগে কখনো দেখিনি। আমি এতদিন দেশের বাইরে ছিলাম, সেই জন্য। সেই যাই থাকুন না কেন, ওকে কেন মারলেন আপনি? তোর মতো একটা মেয়েকে আমি কোনো কৈফিয়ত দেব? থার্ড ক্লাস মেয়ে কোথাকার। ইরাকে থার্ড ক্লাস মেয়ে বলাতে আকাশ আর চুপ থাকতে পারল না। তোর সাহস কী করে হয় ইরাকে থার্ড ক্লাস মেয়ে বলার? কথাটা বলে কষি একটা ঘুষি মারে রকির গালে। ঘুষি খেয়ে রকির গাল ফেটে রক্ত বের হচ্ছে। তা দেখে ভার্সিটির সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক হয় ইরা, কেননা আকাশকে যখন মারলো তখন চুপচাপ মার খেতে লাগলো, কিন্তু যখন ঈশাকে বলল তখন আকাশ মারলো। তোর সাহস কী করে হয় আমার গায়ে হাত তোলার? এই তোরা দাঁড়িয়ে না থেকে ওকে মার। রকির ছেলেগুলো আকাশকে মারতে গেলে তখনই ভার্সিটিতে কয়েকটা গাড়ি আসে, কেননা গাড়িগুলো একের লোকের গাড়ি। এই গাড়ির থেকে আসিফ খান নামে। কি হয়েছে এখানে? দেখুন না স্যার, এই ছেলেটা শুধু শুধু আকাশকে মারছে। এটাই তো ওই ছেলেটা, তাই না? হ্যাঁ। এই ছেলেটাকে? আমি মিনিস্টারের ছেলে। আপনি যে হন না কেন এখান থেকে সরুন। ওকে তো আমি আজ মেরে ফেলবো। সে যাই হোক না কেন, এরা যখন এই ছেলেটাকে বাঁচতে বলেছে তখন আমি ওই ছেলেটাকে বাঁচাবো। আপনি কিন্তু আমার আব্বুকে চেনেন না। তোর আব্বু যাই হোক না কেন আমি দেখে নিব। এখন তুই এখান থেকে যা। আসিফ খানের কথায় রকি ওখান থেকে চলে যায়। তখন বাকি সবাই চলে যায় আর ইরা আকাশকে নিয়ে হসপিটালে আসে। আকাশের ট্রিটমেন্ট শেষ হলে আকাশকে নিয়ে গাড়িতে বসে। ওরা তোমাকে মেরেছে কেন? আমি গেট দিয়ে আসলাম, তখন ওই ছেলেটার সাথে ধাক্কা খেয়েছিলাম, সেই জন্য আমাকে মারছে।
তখন তুমি ওদেরকে মারলে না কেন? আমি কি আর এতগুলো ছেলের সাথে পেরে উঠবো? তাহলে তখন মারতে গেলে কেন? তোমাকে বাজে কথা বলেছে সেই জন্য। ও, যখন নিজে মার খেয়েছো তখন মনে হয়েছিল ওরা অনেক, আর আমার সময় কম মনে হয়েছিল, তাই না? মানে? থাক, আর মানে করতে হবে না। তোমাকে এখন আমার বাসায় নিয়ে যাব। ওখানে একটু সুস্থ হলে তারপর তুমি বাসায় চলে যাবো, কেমন? তোমার আব্বু যদি আমাকে কিছু বলে? আরে বাবা, ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি আমার সাথে থাকবে এই কয়টা দিন। আমি না হয় তোমার সেবা যত্ন করব। ইরার কথায় আকাশ কোনো কথা না বলে চুপ করে থাকলো। একটু পর গাড়ি অনেক বিশাল একটা বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির চারপাশে অনেক সিকিউরিটি দাঁড়িয়ে আছে। এখানে এত লোক কেন? এরা সবাই তো আব্বুর সিকিউরিটি। তোমার অত সিকিউরিটি দরকার? যেখানে তুমি আছো সেখানে সিকিউরিটি দিয়ে কি করব? আর তাছাড়া একের লোকেরা তো আছেই আমাদের সাহায্য করার জন্য। তোমার কখনো একে ছেলে না মেয়ে এটা কি জানো? কথাটা ঠিকই বলেছ। একে আসলে ছেলে না মেয়ে এটাই আজ পর্যন্ত আমরা জানি না। এই কথা শুনে আকাশ একটু জোরে হেসে ওঠে। তা ইরার আব্বু শুনে ফেলে। ইরা, এই ছেলেটা হাসছে কেন? আব্বু, ও হাসছে এই কারণে যে একে ছেলে না মেয়ে আমরা জানি না। মূলত এটা শুনেই ও হাসছে। একে সম্পর্কে জেনে এই ছেলেটি কি করবে? আর কে এই ছেলে? আব্বু, ওর নাম আকাশ। তোমার সাথে এই ছেলেটির কি সম্পর্ক? আব্বু, আমি ওকে ভালোবাসি। কথাটা শুনে ইরার আব্বু কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা, একে দেখে মনে হয় এই ছেলেটাকে কেউ মেরেছে। ওকে রুমে নিয়ে যা, বাকি কথা এই ছেলে সুস্থ হলে করব। ঠিক আছে আব্বু, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। আকাশকে একটা রুমে নিয়ে গেল। তুমি রেস্ট নাও, আমি ফ্রেশ হয়ে আসি। কিছুক্ষণ থাকো না আরো। এখন কোনো দুষ্টুমি হবে না। তোমার শরীর খারাপ, আগে রেস্ট নাও। আমার মোবাইলটা দিয়ে যাও। ইরা ওর ব্যাগ থেকে ফোন বের করে আকাশের হাতে দেয়। এই নাও ফোন। আর কি এমন পুরাতন ফোন ব্যবহার করো তুমি? কাল আমি তোমার জন্য একটা দামি ফোন নিয়ে আসবো, কেমন? লাগবে না আমার, এই ফোনটাই ভালো। কোনো কথা না বলে চুপচাপ ঘুমাও তুমি। এদিকে ইরা রুম থেকে বের হয়ে যায়। আকাশ ফোন বের করে কাউকে কল দেয়। বল, তোর কি খবর? তোকে মারছে কে? তুই কি করে জানলি যে আমাকে কেউ মারছে? তুই কি ভুলে গেছিস? কিছু বলি নাই। এখন আমি ইরার বাসায়, সেজন্য কিছু করতে পারবো না। যা করার তোকে করতে হবে। এফ না এইস। এইচ। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। আমি যা করার করেছি কালকেই। আমি অন্তর লন্ডনে আসব। তোরা কেন আসবি? তোকে দেখতে আসব। কিন্তু কোনো কিন্তু নয়। এবার তুই ঔষধ খেয়ে ঘুমা, আমি সব ব্যবস্থা করে নিব। আচ্ছা, যা করার সাবধানে করিস। পরিচয় গোপন রাখিস, কাউকে সাথে আনার দরকার নেই। যেখানে আমরা 3 জন আছি সেখানে অন্য লোক দরকার নেই। আচ্ছা, তুই ঘুমা, আমি কালকে রওনা দিব। তাহলে কাল দেখা হচ্ছে। অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, এখানে এসে ফোন করিস। ওই সময়টা কথা বলে আকাশ কলটা কেটে দিয়ে ঘুমাতে যাবে, তখনই ইরা রুমে ঢুকে খাবার নিয়ে। তুমি কার সাথে কথা বললে? তুমি কিছু শুনোনি তো? না, কিছু শুনিনি। কিন্তু কেন বলো তো? এত রাতে কার সাথে কথা বললে? আমার বন্ধু কল করেছিল, আমাকে দেখার জন্য আসবে। বন্ধু থাকে কোথায়? বাংলাদেশে থাকে, কাল আসবে আমাকে দেখতে। তোমার বন্ধু মানে আমার ছোট ভাইয়ের মতো। তুমি চিন্তা করো না, আমি সকালে গাড়ি পাঠিয়ে দিব, ওদের নিয়ে আসবে। দরকার হবে না, ওদের নিজেরই গাড়ি আছে। এখানে তো আর নেই। ওরা চলে আসতে পারবে। তুমি কেন এসেছো তা বলো। সারাদিন তো কিছুই খাওনি তুমি। তোমার জন্য খাবার নিয়ে আসলাম, এখন হা করো তো, আমি খাইয়ে দিচ্ছি, কেমন? আমি নিজের হাতে খেয়ে নেবো, তুমি কি ঘুমাও। হায় আল্লাহ, এ আমি কার সাথে প্রেম করলাম? একটুও রোমান্স বোঝে না, নিরামিষ একটা। সত্যি তো? হ্যাঁ, এখন হা করো তো। আকাশ হাঁ করে মুখ খুলে ইরা আকাশের মুখে ভাত তুলে দেয়। আকাশ ভাত খেতে থাকে। তুমি খেয়েছো? না, এখনো খাইনি। তুমি খেয়ে নাও, পরে না হয় আমিও খেয়ে নেব। তা তো হবে না, তুমি এখন আমার সাথে খাবে। ঠিক আছে। এইদিকে ইরা আকাশে খাইয়ে দিচ্ছে, সাথে আকাশও ইরাকে খাইয়ে দিচ্ছে। দুজনে অনেক মজা করে খাচ্ছে। যে কেউ দেখলে মনে করবে ওরা স্বামী স্ত্রী, কেননা এমন ভালোবাসা একমাত্র স্বামী স্ত্রীর মাঝেই থাকে। হঠাৎ করে এমন রোমান্টিক হওয়ার কারণ কি? তখন আকাশ ইরার নাক টেনে ধরে বলল, উফ, তুমি বুঝবে না। খাওয়া শেষ করে ইরা রুম থেকে বের হয়ে যাওয়ার আগে আকাশের মাথায় হাত বুলিয়ে দে। তুমি ঘুমাও, আমি হাত বুলিয়ে দিই। ইরা মাথায় হাত বুলিয়ে দেয়, আকাশও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশের বন্ধুরা এয়ারপোর্টে এসে নামলো। ওখান থেকে বের হয়ে ওরা আকাশের রাজকীয় বাড়িতে চলে যায়। আসলে অনেক জার্নি করে এসেছে, সেই জন্য ওরা রেস্ট নেওয়ার জন্য চলে যায়। আকাশের ওই বাড়িতে থাকা সব সিকিউরিটি শাকিল অন্তর ওদেরকে চিনে, যার কারণে ওদেরকেও আটকায় না। ওদের সেবা যত্ন করার জন্য ওই বাড়িতে 60+ লোক আছে। ওই দিন ওরা রেস্ট নিয়ে বিকালে আকাশের সাথে দেখা করার জন্য ইরাদের বাসায় গেটের সামনে আসে। তখন গার্ডরা ওদের আটকায়। কাকে চাই?
এখানে আকাশের সাথে দেখা করতে এসেছি। এই নামে এখানে কেউ থাকে না। একটু ভালো করে ভেবে দেখুন। ভালো করে ভেবে বলছি, এই নামে কেউ এখানে থাকে না। কিন্তু ঠিকানা তো এটাই ছিল। তাহলে ওনাকে একটা কল দিয়ে দেখেন। গার্ডের কথায় শাকিল আকাশকে কল দেয়। হ্যাঁ বল এসেছিস তোরা? হ্যাঁ, কিন্তু আমাদের তো ভিতরে ঢুকতে দিচ্ছে না। তোরা ওখানে 2 মিনিট দাঁড়া, আমি কাউকে পাঠাচ্ছি, ওরা তোদের নিয়ে আসবে। ঠিক আছে। কি বলবো? বললো তো ভিতর থেকে কাউকে পাঠাবে, সে এসে নিয়ে যাবে। তাহলে কেউ আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটু পর ইরা নিচে নেমে আসলো। গার্ড, ওনাদের ভিতরে আসতে দাও। ঠিক আছে ম্যাডাম। সরি, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। কোনো ব্যাপার না, আমাদের বন্ধুর জন্য আমরা এইটুকু সময় তো অপেক্ষা করতেই পারি। কিন্তু আপনি কে? আমি ইরা। হো, আপনি ইরা আমাদের ভাবি? ভাবি কথাটা বলাতে ইরা একটু লজ্জা পায়। দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। অন্তু আর শাকিল ইরার পিছু পিছু হাঁটতে লাগলো। ইরা ওদের আকাশের রুমে সামনে নিয়ে এলো। ওদের দেখে আকাশ তো সেই খুশি, অনেক খুশি হলো, কেননা কয়েক মাস পর ওদের সাথে দেখা। ওরাও আকাশকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। কেমন আছিস? এই তো ভালো। এখন বল তুই কেমন আছিস? অফিস আর কাজ নিয়েই সময় কেটে যাচ্ছে। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। ইরা ওখান থেকে চলে যায়। তখন ওরা তিনজনে কথা বলতে থাকে। এখানে আমাদের যত চেনা লোক আছে ওদের নিয়ে ওই ছেলেটার ব্যবস্থা কর, কিন্তু তোরা সরাসরি কিছু করবি না। ঠিক আছে। এদিকে এরা কথা বলতে থাকে। ইরা ওদের জন্য খাবার নিয়ে আসে। ওরা সবাই মিলে খাবার খায়। এরপর অন্তু আর শাকিল খাবার শেষ করে ওরা বাসা থেকে বের হওয়ার দরজা খুলে। তখন ইরা বলে ওঠে, আচ্ছা, আবার আসবেন। ঠিক আছে, ও সুস্থ হলে ভার্সিটিতে দেখা হবে। ঠিক আছে ভাইয়া। এইদিকে আকাশ সুস্থ হতে থাকে। এইভাবে 2 দিন পর আকাশ সুস্থ পুরোপুরি। সেই জন্য আকাশ আর ইরা দুজনে রেডি হয়ে নেয়। ইরা অনেক সুন্দর করে সেজে নিয়েছে, কিন্তু আকাশ সেই ক্ষেতমার্কা পোশাক পরল। যদিও এতে ইরার কোনো সমস্যা নেই। দুজনে বাসা থেকে বের হতে যাবে, তখনই ইরার আব্বু সামনে আসে। দাঁড়া ইরা, হ্যাঁ আব্বু। তোমাকে আমি এতদিন কিছু বলিনি, সেজন্য আজকে কথাটা বলতে চাইছি। আমি চাই না এই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখো। কেন আব্বু? ওর পোশাক দেখেছো? তাছাড়া তোমার বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাও নেই। মানছি ওর টাকা নেই, কিন্তু আব্বু ওর সাথে থাকলে আমি বেশি খুশি থাকবো। দেখ মা, বাস্তবতা আর নীতি কথা এক না। সেজন্য যতদিন এই ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারছে ততদিন আমি ওকে মেনে নিতে পারবো না। তাহলে ও কি করলে তুমি ওকে মেনে নিবে? ওকে নিজে রোজগার করতে হবে, সাথে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাহলে ওকে মেনে নিব। ঠিক আছে, আমাকে তাহলে কয়েকটা মাস সময় দেন। ঠিক আছে, তুমি চাইলে আমার কোম্পানিতে জয়েন করতে পারো। ঠিক আছে আঙ্কেল। তাহলে এবার আসতে পারো। ঠিক আছে। ইরাকে নিয়ে আকাশ বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে। ভার্সিটি গিয়ে দেখে কারা যেন রকি আর ওর লোকদের মেরে হাত পা ভেঙে দিয়েছে। ওরা এখনও মাঠে গড়াগড়ি খাচ্ছে, কারো আবার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ওদের হসপিটালের দিকে নিয়ে যায়। কিছু পুলিশ ওখানে তদন্ত করার জন্য থেকে যায়। ভার্সিটির সব ছাত্রদের জিজ্ঞেস করে কেউ কিছু দেখেছে কিনা, কিন্তু পুলিশ নিরাশ হয়ে যায়, কেননা ওদের অন্য কোথাও মেরে এখানে ফেলে দেওয়া হয়েছে, যাতে করে ভার্সিটির সবাই দেখতে পায় ভার্সিটিতে এসে মাস্তানি করলে কি হয় তা বোঝানোর জন্য। কিন্তু এইদিকে রকির বাবা চুপ নেই, তিনি ওনার সব লোক লাগিয়ে দেয়। কার এত বড় সাহস যে মিনিস্টারের ছেলে হাতে গায়ে হাত তুলবে? অন্যদিকে এরা বলতে শুরু করলো, ভালোই হয়েছে এদের মেরেছে, এদের জন্য তো ভার্সিটিতে আসতেই পারি না। কিন্তু এদের মারলো কি? আমাদের মধ্যে বা আমাদের লোকদের মধ্যে কেউ মারনি তো? তাহলে কার এত বড় সাহস হলো? আমি কি করে বলবো? চলো ওই দিকটায় গিয়ে বসি। এইদিকে পুলিশ খোঁজখবর নিতে থাকে, সাথে ওনার লোকগুলো। এইভাবে 7 দিন কেটে যায়, কোনো কিছুই ওরা পেল না। রকির বাবা এদিকে পুরো ভার্সিটিতে একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। এইদিকে রকি আজকে ভার্সিটিতে এসেছে। এসেই ইরার সামনে এসে ইরাকে প্রপোজ করে বসে সবার সামনে। আই লাভ ইউ। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এসব? ঠিক বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন? আমি আকাশকে ভালোবাসি, সেজন্য আমি আপনাকে ভালোবাসতে পারবো না। রকি এই কথা শুনে হাসতে থাকে। কি আছে এই ছেলেটার মধ্যে যে আমার মধ্যে নেই? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি করবে তুমি? তোমার মতো মেয়েকে আমি একদিনের জন্য পেলেই চলবে। কথাটা বলার সাথে সাথে ইরা রকির গালে একটা থাপ্পড় দেয়। তো সাহস কী করে হয় আমাকে মারার? তোকে মারার জন্য আমার সাহসের প্রয়োজন পড়ে না। আর আমি আসিফ খানের লোক, উনি আমাকে ছোট বোনের মতো দেখে। আমার কিছু হয়ে গেলে উনি তোকে ছাড়বে না। আসলে এই শহরে আমার গায়ে হাত দিলে কেউ বাঁচতে পারেনি। ও তাই নাকি? তাহলে গত 1 সপ্তাহ আগে যাদের কাছে মার খেয়েছেন তাদের কি এখনো ধরতে পেরেছেন?
তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। যদি আমার প্রপোজ পেয়ে রাজি না হও তাহলে তোকে তুলে নিয়ে যাব। তুই চিনিস না আমি কে, তোর কি অবস্থা করতে পারি আমি। এইসব ধমক অন্য কাউকে গিয়ে দিবি। এই ওকে নিয়ে চল। কথাটা বললে রকির কিছু লোক ইরাকে নিয়ে যেতে চাইলে আকাশ ওদের হাত ধরে ফেলে। ছেড়ে দিন ওকে, নয়তো সেই দিনের মতো চেয়ারে বেঁধে রেখে মাথা ন্যাড়া করার কথা মনে পড়েছে। আকাশের কথায় রকি এবার নিজের মাথাটাকে একটু নেড়ে দেখে ওই দিন রকি আর ওর বন্ধুরা মিলে পার্টি করে আসছিল, তখন কিছু লোক ওদের গাড়ি আটকে সামনে দাঁড়ায়। ওরা কোনো কথা না বলে রকি ওর বন্ধুদের গাড়িতে তুলে নেয়, সাথে অজ্ঞান করে দেয়। গাড়িটা ওদের নিয়ে একটা বাগানে ঢুকে ওদের গাছের নিচে রেখে গাড়িটা চলে যায়। বাকিটা অন্য কিছু লোক ওদের ওখান থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়, ওখানে রেখে দেয়। ওখান থেকে আবার আরেক লোক ওদের নিয়ে যায়। এইভাবে পালাক্রমে লোক বদল করতে করতে ওদেরকে একটা বাড়িতে নিয়ে আসে, সাথে কয়েকটা চেয়ারের সাথে বেঁধে রাখে। এখন হয়তো আপনারা ভাবছেন পাল্লাক্রমে এইভাবে লোক বদল করার কারণ হচ্ছে এই লোকগুলো এক পর্যন্ত আসতে পারবে, এরপর অন্য লোক ওদের অন্য জায়গায় নিয়ে যায়, ওখান থেকে আবার আরেক লোক ওদেরকে অন্য জায়গায় নিয়ে যায়। এক কথা বলতে পুলিশ যাতে করে একটা দলকে ধরলে অন্য দল পর্যন্ত যেন না যেতে পারে সেজন্য এমন ব্যবস্থা করা। এতে অনেক ভালো হয়, কেননা এক দলকে ধরলে ওরা অন্য রাস্তার সন্ধান কখনো পাবে না। এইভাবে ওরা ওখানে চেয়ারের সাথে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। যখন ওদের চোখ খুলে তখন ওরা সামনে দেখতে পায় একের কিছু লোক দাঁড়িয়ে আছে, যদি রকি জানে না এরা যে লেকের লোক। এই তোরা কে রে? তোদের সাহস কি করে হয় আমাকে তুলে আনলে? তোরা জানিস আমি কে? চুপ করে থাক, আর একটা কথা বললে এখানে মেরে রেখে দেবো, কেউ শান্তি পারবে না। আমাদের অপরাধ কি? আমাদের এখানে ধরে নিয়ে এসেছেন কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তোর ভাগ্য ভালো তোকে মারার কোনো নির্দেশ নেই, নয়তো এতক্ষণে তোকে মেরে এখানে রেখে দিতাম। ওদের কথা শুনে রকি বুঝতে পারলো ওরা রকিকে জানে মারবে না, কিন্তু তাহলে ধরে নিয়ে এসেছে কেন এটাই বুঝতে পারছে না। প্লিজ আমাদের ছেড়ে দিন। ছেড়ে দেবো, তারা কি একটু খাতির তো করে নি আগে। বলে একের লোক কয়েকজন মিলে ওদের মারতে মারতে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান হওয়ার পর ওরা নিজেকে ভার্সিটিতে দেখে। তুই কি করে জানলি আমাদের চেয়ারের সাথে বেঁধে রেখেছে? কেন আপনি জানেন না? কাউকে ধরে নিয়ে গেলে চেয়ারের সাথে তো বেঁধে রাখে। সবাই ভাবতে থাকে তাই তো, কাউকে উঠিয়ে নিয়ে গেলে তো চেয়ারের সাথে বেঁধে রাখে, যা আমরা ছবির ভিতরে দেখতে পাই। দেখ রকি, এখনো সাবধান হয়ে যা, নয়তো এর ফল ভালো হবে না কিন্তু। তুই কাকে হুমকি দিচ্ছিস? তোর হুমকিতে আমি ভয় পাই না। দেখ তবে আমি তোর কি হাল করি। এই বলে ইরা ফোন বের করে কাকে যেন কল করে। অন্যদিকে রকিও ওর লোকজনকে ফোন করে। 10 মিনিটের মধ্যে ভার্সিটির শুধু গাড়ি আর গাড়ি দিয়ে ভরে গেছে। এক এক গাড়ি থেকে এক এক গ্যাংস্টার নামে, সবাই একত্রিত একসাথে। কিন্তু মজার ব্যাপার এটাই হলো সবাই সবার সাথে পরিচিত, কেননা সবাই একজনের হয়ে কাজ করে। ওরা হয়তো একজন আরেকজনকে দেখে অবাক, কিন্তু কেউ কারোর সাথে মারামারি না করে ওদের দুইজনকে মানিয়ে দিয়ে চলে যায়। এইসব কিছু আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু আকাশের কিছু করার নেই, কেননা আকাশ চায় না ওর পরিচয় সবার সামনে আসুক। ওই সময় ইরার আব্বু ফোন করায় ইরা আকাশকে নিয়ে ওর আব্বুর অফিসে চলে আসে। অফিসে এসে ওর আব্বুর কেবিনে চলে যায়। ভিতরে আয় মা। আকাশ, তুমিও আসো। হ্যাঁ আঙ্কেল, কি জন্য রেখেছেন? তুমি কাল থেকে অফিসে জয়েন করবে। সত্যি আব্বু? হ্যাঁ মা, তোমার খুশিতেই আমার খুশি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারো। আচ্ছা আঙ্কেল, আপনার এত পাওয়ার কই থেকে আসে? মানে? এই যে আজকে দেখলাম এরা কল করে ভার্সিটিতে অনেক বড় বড় গুন্ডাদের নিয়ে এসেছে, সেই জন্য জানতে ইচ্ছে হলো আর কি। সবই হচ্ছে টাকা আর পাওয়ার। আমরা ওদের টাকা দিই, তার বিনিময়ে ওরা আমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেয়। কিন্তু ভার্সিটিতে হয়েছিল। আব্বু আজ থাক না, অন্য একদিন এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু আকাশ তুমি থাকবে কোথায়? চিন্তা করবেন না আঙ্কেল, আমার থাকার জায়গা আছে। ঠিক আছে। ওই দিন আকাশ ইরার সাথে কথা বলে ওর বাড়িতে চলে আসে। এসে দেখে শাকিল আর অন্তুর কার সাথে কথা বলছে। তুই কখন এলি? এই মাত্র। এখন বল ওই দিকের খবর কি? আমাদের আজই যেতে হবে, বুঝতেই তো পারছিস, নতুন করে একটা লোক আসছে, ওকে একটু বাজিয়ে দেখতে হবে আর কি। একটু সাবধানে থাকবি। আর একটা কথা, আব্বু আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি এখানে কয়েকটা মাস থাকবো। এসব দিকে একটু খেয়াল রাখিস, বুঝতে তো পারছিস? ও আমার একমাত্র বোন, ওর যেন কোনো ক্ষতি না হয় রে। আকাশের কথা শুনে অন্তর আর শাকিল কিছু বুঝতে পারছে না। ওরা যতটুকু জানে ঈশার সাথে আশেপাশে 15 জন বডিগার্ড থাকে ঈশাকে সিকিউরিটি দেওয়ার জন্য, তাহলে আকাশ কেন আবার ওদের খেয়াল রাখতে বলছে, এটাই শাকিল মিলাতে পারছে না।
ওদের এমন অবাক হওয়াতে আকাশ ঠিকই বুঝতে পারছে। তোদের খেয়াল রাখতে বলেছি। এসা হয়তো 15 দিন পর আমার কাছে এসে কয়েকদিন থাকবে, সেজন্য ওকে বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেন ক্ষতি না হয় সেই দিক খেয়াল রাখবে। তুই কোনো চিন্তা করিস না, আমরা তো আছি। ওর এক ভাই দূরে আছে তো কি হয়েছে, আরো 2 ভাই তো আছে, তাই না? ওদের কথা শুনে আকাশ কি বলবে বুঝতে পারছে না, সেই জন্য খুশিতে ওদের জড়িয়ে ধরে। সাবধানে যা, দরকার হলে কন্ট্যাক্ট করে এখান থেকে কিছু লোক নিয়ে যা শিবিরের জন্য। আরে লাগবে না, আমরা দুজন থাকলে সেখানে আর কারো সাহস নেই যে কথা বলার। আমি তা জানি। আচ্ছা, তোরাও পারলে ঈশার সাথে আসার চেষ্টা করিস। বুঝতে তো পারছিস, এখানে আসলে বিজনেস সামলাবে কেন? শুধুমাত্র তোর অসুস্থ হওয়ার কথা শুনে আমাদের এখানে আসা, বুঝলি? একটা কথা শুনে রাখ, আজকে কন্ট্যাক্ট কর। ওদের সাথে বল এই দেশের মিনিস্টার সাথে এদের খাতির আছে, তারা যেন ওনাকে ভুলে যায়, কেননা কোনো ওনার বিপদ কেউ যেন সাহায্য না করে। এই কথা বলে দিবি সবাইকে। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি, তুই রেস্ট নে। এখানে কি হয় না হয় আমাদেরকে জানাবি, কেমন? ঠিক আছে। এদিকে আকাশও রেডি হয়ে ওদের এয়ারপোর্টে দিয়ে আসে। ওরা দুজন ভিতরে চলে গেলে আকাশ এয়ারপোর্ট থেকে ওর বাড়িতে চলে আসে। পরের দিন সকালে আকাশ ভার্সিটির জন্য রওনা দিল। ওখানে ইরার সাথে অনেকটা সময় পার করলো, কিন্তু সেই সময় রকি এসে আবারও সব গোলমাল করে দিল। কেননা রকি এসে আকাশকে মারতে গেলে আকাশ রকির হাত ধরে ফেলে। এটা দেখে রকি অবাক, কেননা রকি এতটাই জোরে ঘুষি মেরেছে যে আকাশের পক্ষে ওই ঘুষিটা আটকানো সম্ভব না। কিন্তু আকাশকে দেখে মনে হচ্ছে ওই খুব সহজে ঘুষি ধরে ফেলেছে। দেখো রকি, এভাবে প্রতিদিন মারামারি করে কি লাভ তোমার? লাভ না ক্ষতি তা কি তোকে বলতে হবে? আমার যে জিনিস মন বসে চাই ওটা আমার চাই, আর আমি যদি না পাই ওটা কারোর হতে দেবো না। বলে কোমর থেকে বন্দুক বের করে। এই বন্দুক বের করাতেই ইরা একটু অবাক হয়, কেননা এই মুহূর্তে ইচ্ছা করলেও ইরা কোনো কিছু করতে পারবে না। সেজন্য ইরার একটু টেনশন হচ্ছে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু আমাদের হিরোও কম না। আকাশ ও হাতটা উঁচু করাতে হঠাৎ করে কোন দিক দিয়ে গুলি এসে রকির হাতে লাগে, এতে করে রকির হাত থেকে বন্দুক পড়ে যায়। এদিকে রকি ব্যথায় হাত নিয়ে বসে আছে, সাথে ওর চামচাগুলো হাতে রুমাল বেঁধে দিচ্ছে। কয়েকজন তো আকাশকে মারতে এসেছে, কিন্তু আকাশের বডিগার্ডগুলো দূর থেকে কারো হাতে কারো পায়ে গুলি করে ওদের মাটিতে শুয়ে দেয়। তা দেখে ইরা অবাক, কেননা আজ আকাশকে যেই মারতে আসছে তারই গুলি লাগছে। যদি তোদের আরো লোক থাকে তাহলে আসতে বল। ওদের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, কেননা সবাই ব্যথায় শুয়ে আছে। সেই জন্য আকাশ অ্যাম্বুলেন্সকে ফোন করে আসতে বলে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, ওদের সবাইকে নিয়ে যায়। আমি এখন অফিসে যাই, তোমার আব্বু যেতে বলেছেন। চলো, আমি তোমাকে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাই। হ্যাঁ চলো। ওরা দুজনে গাড়িতে উঠে ওইদিকে গাড়ি চলতে থাকে। অন্যদিকে ইরার প্রশ্ন শুরু হতে লাগলো। আজকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? অন্যদিন তো ভয় পেতে, কিন্তু আজকে ভয় তো দূরে থাক, উল্টা ওদেরকে কিভাবে সাহায্য করলে? ওরা তোমার লোক, তোমাকে সাহায্য করছেন। তাছাড়া আমাকে তো ওরা চেনে না যে আমাকে সাহায্য করবে। তাও হতে পারে, কিন্তু আমি তো কাউকে ফোন করিনি যে আমাকে সাহায্য করবে তারা। তুমি কি আমাকে সন্দেহ করছো? তা না, কিন্তু আজকে যা ঘটলো তা তো ভুলে যেতে পারছি না আমি। সে যাই হোক, ওরা তো নিজেদের অপরাধের শাস্তি পেয়েছে, এখন এত কিছু না ভেবে অফিসে যেতে হবে। কিন্তু তুমি কি এই পোশাকে অফিসে যাবে? হ্যাঁ, কেন? এই পোশাকে তুমি অফিসে গেলে আব্বুর মান সম্মান থাকবে? এই পোশাকে গেলে কি হয়? দেখো, আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু আব্বুর কথা তো একটু চিন্তা করো। সেজন্য এখন শপিং করতে যাব। ওখান থেকে তোমাকে ভালো ভালো দেখে কয়েকটা শার্ট প্যান্ট কিনে দেব। এখন থেকে ওইগুলো পরবে। কিন্তু কোনো কিন্তু নয়, ড্রাইভার শপিং মলে নিয়ে চলো। গাড়ি শপিং মলের সামনে এসে নামলো। ইরা আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে। ভিতরে দোকানে গিয়ে আকাশকে অনেকগুলো পোশাক কিনে দেয়। সেখান থেকে একটা পোশাক পরে নেয় আকাশ। এখন আকাশকে দেখতে একদম হিরো হিরো লাগছে। যদিও আকাশ এমনিতেও হিরো, কিন্তু পোশাক দেখে তা এতদিন মনে হতো না। ওয়াও, তোমাকে একদম হিরোর মতো লাগছে দেখতে। এখন থেকে এগুলো পরবে। এখন অফিসে যাও। ঠিক আছে, কিন্তু তুমি যাবে না? আমি গিয়ে কি করব? তুমি চলো না। ওকে, চলো তাহলে। ওরা দুজনে অফিসের সামনে এসে নামলো। দুজনে ভিতরে ঢুকে গেল এবং ইরা ওর আব্বুর কেবিনে চলে গেল। এইদিকে আকাশ তো কেবিনে ঢুকে অবাক, কেননা কেবিনের ভিতরে শাহজাহান চৌধুরী মানে আকাশের আব্বু বসে আছে। এখন আকাশ কি বলবে বুঝতে পারছে না। সেই জন্য শাহজাহান চৌধুরী আকাশকে দেখার আগে আকাশ কেবিন থেকে বের হয়ে যায়। আকাশের এইভাবে বের হয়ে যাওয়াতে ইরা ও শফিকুল ইসলাম অনেকটাই অবাক হয়, কেন আকাশ হঠাৎ করে এলো আবার বের হয়ে গেল। সেই জন্য ইরাও আকাশের পিছনে বের হয়ে গেল। এই আকাশ, দাঁড়াও।
কিন্তু আকাশ কোনো কথা না শুনেই ওর কেবিনে গিয়ে বসলো। ইরাও আকাশের কেবিনে গিয়ে বসলো। তুমি এভাবে চলে এলে কেন? আসলে আমার কিছু কাজ ছিল, সেজন্য চলে এসেছি। সত্যি তো? হ্যাঁ, সত্যি। আব্বু তোমাকে যেতে বলছে। কেন? বারে, তুমি যে ওইভাবে চলে আসলে ওই লোকটাকে দেখে উনি তো মাইন্ড করছে, সাথে আব্বুও কিছুটা লজ্জা পেল তোমার ওইভাবে চলে আসাতে, সেজন্য তোমাকে যেতে বলছে। এখন না গেলে হয় না? জি না, এখনই যেতে হবে, চলো আমার সাথে। ইরা আকাশের হাত ধরে টানতে টানতে ইরা ওর আব্বুর কেবিনে নিয়ে যেতে লাগলো। এইদিকে রকির আব্বু রকির কথা শুনে উনি অফিস থেকে বের হয়ে হসপিটালে চলে আসে। ওনার সাথে বডিগার্ড আর কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। বুঝতেই তো পারছেন উনি একজন মিনিস্টার, সেই জন্য একটু তো পাওয়ার থাকবেই ওনার। উনি কোনো দিকে না তাকিয়ে রকির কেবিনে চলে যায়। কেমন আছিস বাবা? আর তোর এই অবস্থা কি করে হলো? কে বা কারা আমাদের গুলি করলো আমরা তো জানি না, কেননা গুলি অনেক দূর থেকে করা হয়েছে। তবে এটুকু বলতে পারি এই সবের পেছনে একজনেরই হাত আছে। কে সে? তার নাম একবার বল। তাকে আমি জীবিত রেখে কষ্ট দিয়ে দিয়ে মারবো। যে তোর এই হাল করেছে ওকে ভয়ানক মৃত্যু দেবো আমি। আবু ওটা একটা মেয়ে আর আমি ওকে ভালোবাসি, সেই জন্যই আমি ওকে চাপ দিলে বা খারাপ কিছু বলার কারণেই হয়তো ও আমার ক্ষতি করতে চায়। নাম কি মেয়েটার? আর থাকে কোথায়? নাম ইরা ইসলাম, কিন্তু থাকে কোথাও তা জানি না। তবে শুধু বাবার নাম জানি, শফিকুল ইসলাম। কি? শফিকুল ইসলাম? আরে উনি তো অনেক বড় বিজনেসম্যান। কিন্তু বাবা আমার ওই মেয়েকেই চাই। এখন কি করতে হবে? বেশি কিছু না, ওর সম্পর্কে সকল তথ্য জোগাড় করতে বলো, আমি ভালো বলে বাকিটা দেখব। ঠিক আছে, শুধু তোর জন্য আজকে ওই মেয়েটাকে ছেড়ে দিলাম। আর একটা কথা, কি কথা বল? ইরা একটা ছেলেকে ভালোবাসে, শুধু ওই ছেলেটার জন্য ইরা আমাকে অ্যাভয়েড করছে। তুই যদি চাস তাহলে ওই ছেলেটাকে মেরে ফেলার ব্যবস্থা করি। ওই ছেলেটা মরে গেলে তো আমার পথের কাটা আরো কমে যাবে। তাহলে তাই করো আব্বু, ওকে যত তাড়াতাড়ি পারো মেরে ফেলো। রকির সাথে ওর আব্বু কথা বলে হসপিটাল থেকে বের হয়ে গেল। অন্যদিকে আকাশ ওর আব্বুর সামনে দাঁড়িয়ে আছে। যদিও আকাশকে দেখে শাহজাহান চৌধুরী অনেকটা শকড হয়ে আছে। উনি আকাশের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে আছেন। আঙ্কেল আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই। আব্বু কে উনি? উনি হচ্ছে শাহজাহান চৌধুরী। ওনার 54টা দেশে কোম্পানি আছে। উনি এখানে এসেছে কেন? আসলে উনি এসেছে একটা কাজে। কি কাজ আব্বু? আচ্ছা মামুনি, আমি তোমাকে পরে বলি। ওনারা কথা বলছে কিন্তু আকাশ এখনো দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। শাহজাহান চৌধুরীও আকাশের দিকে তাকিয়ে আছে। এ কি আকাশ, তুমি কোনো কথাই বলছো না? না মানে? আরে মানে করতে হবে না, বসো এখানে। ইরামা তুইও বস। এই ছেলেটি কে? ও হচ্ছে আমার হবু জামাই। কবে থেকে? আসলে আমার মেয়ে ওকে পছন্দ করে, সেজন্য আমি আর না করতে পারিনি। ছেলেটি যদি গরিব কিন্তু কোনো আপত্তি নেই, সেজন্য ওকে আমার অফিসে এনে ব্যবসা কি করে করতে হয় সেটা শেখানোর চেষ্টা করছি। তাহলে তো ভালোই, আমারও একটা ছেলে আছে। কোথায় আপনার ছেলে আর কোথায় এই ছেলে? আপনার ছেলে বিজনেস এমন কিছু নেই যে বোঝে না। আপনার ছেলের সাথে কারোর তুলনা হয় না। এই ছেলেটিকেও দেখবেন, আপনার কোম্পানির অনেক উপর নিয়ে যাবে। মানে? কিছু না, আজ তাহলে আমি আসি। কিন্তু আপনি কি জন্য এসেছেন তা তো বললেন না। যা বলতে এসেছি তা যেহেতু ঠিকই হয়ে গিয়েছে, তাহলে আর না বলাই ভালো। আমি তাহলে এখন আসি। আচ্ছা স্যার, আবার কখনো সময় পেলে আসবেন। আপনার মতো লোক আমার অফিসে এসেছে, এটাই আমার জন্য অনেক। আরে কি বলছেন এইসব? তবুও স্যার, আপনার পুরো বাড়িটা বিক্রি করলে আমার সম্পত্তির দামও হবে না, সেজন্য বলছি আপনার তুলনায় আমি কিছুই না। আচ্ছা, আমি তাহলে আসি। ওইদিকে শাহজাহান চৌধুরী কেবিন থেকে বের হয়ে গেল। সাথে সাথে আকাশও কোনো একটা বাহানা দিয়ে শাহজাহান চৌধুরী পিছু পিছু আসতে লাগলো। শাহজাহান চৌধুরী অফিস থেকে বের হয়ে আসলে তখন আকাশ বলে ওঠে, হাই ড্যাড। শিওর ড্যাড। তোর সাথে কোনো কথাই নেই। তুই এখানে এসেছিস আমাদের বিজনেস সামলানোর জন্য, কিন্তু এখন থেকে তুই তো হবু শ্বশুরের অফিসে চাকরি করছিস। আমার কি টাকা পয়সা অভাব পড়লো যে তোকে চাকরি করতে হবে? আসলে আব্বু ব্যাপারটা তা না। তাহলে কি? আব্বু আমি তোমাকে পরে বলবো, এখন আপাতত তুমি এটা বলো এখানে কেন এসেছ? আমি শুধু একা আসিনি, সাথে ঈশাও এসেছে। আর ওই তো আমাকে বলল। কি এসা হয়ে যাচ্ছে? অনেক খুশির সাথে আকাশ কথাটা বলল। কিন্তু আব্বু ও কি বলল? তোকে জানতে হবে না, আমি আজকে চলে যাব, কিন্তু ঈশা কয়েকদিন থাকবে এখানে, সেজন্য ওর খেয়াল রাখবি। আব্বু
আব্বু, তুমি এমনভাবে বলছো যেন মনে হয় এসে আমার কেউ হয় না। ওর খেয়াল তো আমি আমার জীবন দিয়ে হলেও রাখবো। আমি তা জানি, কিন্তু তোরা দুজনে একসাথে হলে তো মারামারি আর ঝগড়া নিয়ে থাকিস। ঝগড়া কি শুধু আমি একা করি? ঠিক আছে, এখন আমি আসি, তুই ভিতরে যা, অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় যা। ঈশা এখানে একা একা আছে। ঠিক আছে আব্বু, তুমি তাহলে সাবধানে যাও। এইদিকে শাহজাহান চৌধুরী গাড়ি নিয়ে চলে গেল, এর সাথে আকাশও অফিসে ঢুকে গেল। গিয়ে ওর কেবিনে দেখে ইরা বসে আছে। এইদিকে ইরা তো প্রশ্ন করেই যাচ্ছে এতক্ষণ কই ছিল, কিন্তু আকাশ তো কোনো কথাই বলছে না, শুধু কান দিয়ে শুনেই যাচ্ছে। এইদিকে আকাশ ভালো করে বুঝতে পেরেছে ইরা রেগে আছে, সেই জন্য আকাশ গিয়ে ইরাকে জড়িয়ে ধরে সাথে একটা লিপ কিসের শেষে ইরা লজ্জা পেয়ে আকাশকে কেবিন থেকে বের হয়ে চলে যায়। যা বাবা, বাঁচা গেল, নয়তো আজ আর রক্ষে ছিল না। কিন্তু এসাকে তো একটা সারপ্রাইজ দিতে হবে, কিন্তু কি নেওয়া যায়? ও পেয়েছি, ওর পছন্দের আইসক্রিমগুলো নিয়ে গেলেই তো হবে, তাই না? সেই জন্য ওই দিনের মতো আকাশ অফিস থেকে বের হয়ে যায় আইসক্রিম কেনার জন্য। অন্যদিকে রকির আব্বু ইরার সম্পর্কে সব কিছু খোঁজখবর সব বের করে ফেলে। অন্যদিকে আকাশ আইসক্রিম কিনে ওর বাড়ির ভিতরে গিয়ে দেখে ঈশা বাড়ির দরজার সামনে বসে আছে মুখ গোমরা করে। যদিও আকাশ থেকেই বুঝতে পেরেছে কেন ঈশা মুখ গোমরা করে বসে আছে। ঈশা যে এসেছে এটা আকাশ জানতো। এখন হয়তো আপনারা ভাবছেন ঈশা কি করে জানে, তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক গিয়ে জেনে আসে। আকাশ যখন ওর আব্বুর সাথে কথা বলছিল তখন কিন্তু ঈশাও গাড়ির ভিতরে ছিল, কিন্তু গাড়ির কাঁচ গোল্ডেন কালারের থাকার কারণে মানুষদের দেখা যায় না, কিন্তু ভিতর থেকে বাইরের মানুষের ঠিকই বোঝা যায়। ঈশা ভেবেছিল ওর আসার কথা শুনে ওর ভাই অনেক তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে, কিন্তু আসলো না। এছাড়া আরও একটা কারণ আছে, ওটা হচ্ছে ওর ভাই একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু তা বোনটাকে একবারের জন্য বলল না। এই দুইটা কারণে ঈশা বসে আছে একেবারে দরজার সামনে। আকাশ আস্তে করে ঈশার পাশে গিয়ে বসে। এসা কথা বলবো না আমার? নিশ্চুপ হয়ে এখনো বসে আছে। সত্যি ভুলে গেছে আমার, আর কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে সময় যে কখন পার হয়ে গেছে ঠিকই পাইনি রে। ওই কুত্তা, তুই জানতিস না আমি এসেছি? তাহলে তুই তখন কেন আসলি না? আরও কত রকমের গালাগাল যে করলো আকাশকে, ওইসব গালাগাল তো এখানে লিখে আপনাদের মুখ খারাপ করতে চাই না। এদিকে বাড়ির বাইরে থাকা সিকিউরিটির সাথে বডিগার্ডও আকাশের দিকে কেমন যেন তাকিয়ে আছে, কেননা যেখানে সারা শহরের লোক ভয় পায় সেখানে কিনা আকাশ ওর বোনের কাছে ভেজা বেড়ালের মতো আছে। তুই কি করে জানলে আব্বু আমাকে তোর কথা বলেছে? এই কথা শুনে ঈশা তো জিহ্বায় চাপ দে, এই রে ধরা পড়ে গেলাম তো। কথা কেন বলছিস না বল? আসলে ভাইয়া, আমি না তখন গাড়িতে ছিলাম। কি, তুই গাড়ি থেকেও আমার সাথে দেখা করিসনি? আসলে আকাশের মন খারাপ হয়নি, কেননা আকাশের মন খারাপ ঈশা দেখতে পারে না। সত্যি ভাইয়া, আমি বুঝতে পারিনি তুই এতটা কষ্ট পাবি। কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে। সত্যি ভাইয়া, আর কখনো এমনটা হবে না। আকাশের প্ল্যান কাজে দিয়েছে, এবার ওকে ভিতরে নিয়ে যেতে আর কোনো কষ্ট হবে না। তাহলে ভেতরে চল, সে কখন থেকে এখানে বসে আছিস, আব্বু জানলে তো বলবে আমি তো ওর খেয়াল রাখি না। চল ভিতরে। আকাশ ঈশাকে নিয়ে ভিতরে যায়। তুই এখানে বস, আমি তোর জন্য তোর পছন্দের আইসক্রিম নিয়ে এসেছি। সত্যি? এই দেখ। অনেক মজা হবে, এবার আমাকে খাইয়ে দে। নিজের হাতে খা। তুই খাইয়ে দে। ঠিক আছে। আকাশ ঈশাকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছে। এইদিকে ইরা ফোন করে বসলো, কিন্তু ফোনটা ঈশা রিসিভ করে বসলো। হ্যালো, কে বলছে? মেয়ের গলা শুনে ইরা ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা ঠিক আছে কিনা, কিন্তু দেখলো নাম্বার তো ঠিকই আছে, তাহলে মেয়ে কেন ধরলো? আমি ইরা বলছি, আকাশ কোথায়? আর আপনি কেন ফোনটা রিসিভ করছেন? আমার ভাইয়ের ফোন, আমি রিসিভ করতেই পারি। কি? আপনি ওর বোন হন কিভাবে? ওর বোন তো বাংলাদেশে থাকার কথা। থাকার কথা, কিন্তু আজ বিকালে এই দেশে এসেছি। সরি আপু, আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি। আরে ভাবি, সরি কেন বলছেন? আমি আপনার থেকে বয়সে অনেক ছোট হব। ঈশার মুখে ভাবি কথা শুনে আকাশ বলে ওঠে, এই তুই কাকে ভাবি বলছিস? তুই জেনে কি করছি? তুই খাওয়াচ্ছিস তো খাওয়া, এইদিকে কান না দিলেই হবে। তুই আমার ফোন নিয়ে কাকে না কাকে ভাবি বলছিস, আর আমি জানবো না? না, জানতে হবে না, আমি কথা বলিনি, তারপর তুই কথা বলবি। এখনই আমাকে খাওয়াতে থাক। আকাশ কোনো উপায় না পেয়ে ঈশাকে খাওয়াতে থাকে। এইদিকে ঈশা ও আকাশের কথা শুনে ইরা কি বলবে বুঝতেই পারছে না। আরে ভাবি, আপনি বলতে থাকেন। আসলে কুত্তাটা আমার জন্য আইসক্রিম এসেছিল, এখন তা আমাকে খাওয়াচ্ছে। এই কুত্তাটা আবার কি? আরে আমার
ভাইয়ার কথা বলছি। এইভাবে ঈশা ও ইরা দুজনে অনেকক্ষণ কথা বলে কল কেটে দেয়। খাওয়া শেষ, এবার রুমে চল। আমি কিন্তু তোর রুমে ঘুমাবো। আমি জানি তুই আমার রুমে ঘুমাবি, সেই জন্য সব ব্যবস্থা করে রেখেছি। এখন চল রুমে যাই। এখন হয়তো আপনারা ভাবছেন ভাই বোন ওরা, কিন্তু একই রুমে কি করে ঘুমাবে? এই নিয়ে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তাহলে ক্লিয়ার করে দিই, আকাশের ওই রুমের ভিতর আরও মোট 2টা রুম আছে। একটাতে ঈশা থাকবে আর একটাতে আকাশ থাকবে। তুই ফ্রেশ হয়ে ঘুমা, আমাকে সকাল সকাল আবার ভার্সিটি যেতে হবে রে। ঈশা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না, তবুও একটু হেসে। কি তুই যাবি ভার্সিটিতে? তোর না পড়াশোনা শেষ? তুই এত কিছু বুঝবি না। তাহলে যেভাবে বুঝবো ওইভাবে বুঝিয়ে বল। আচ্ছা পরে বুঝাবো, এখন তুই ঘুমা। ওকে ভাইয়া। এইদিকে ঈশা ঘুমাতে চলে যায়, অন্যদিকে আকাশও রুমে চলে যায়। পরের দিন সকালে আকাশ ফ্রেশ হয়ে নিচের নামে নাস্তা করার জন্য, কিন্তু ঈশা না আসাতে আকাশ ঈশাকে ডাকতে আবার রুমে যায়, কিন্তু ওখানে গিয়ে দেখে ঈশা এখনও ঘুমাচ্ছে। এই ঈশা উঠ না বোন, আমার সকাল হয়ে গেছে তো। এইভাবে কয়েকবার ডাকার পর ঈশা ঘুম ভাঙলো। সাথে আকাশ ওকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসতে বলল। কিছুক্ষণ পর ঈশা একেবারে রেডি হয়ে নিচে নেমে আসলো। এখনো নাস্তা না করে বসে আছিস যে? তোকে ছাড়া আমি একা একা খাবো? ওরে আমার লক্ষ্মী ভাইয়া। আর ঢং করতে হবে না রে, এবার তাড়াতাড়ি খেয়ে নে, তোকে আমার সাথে ভার্সিটি নিয়ে যাব। সত্যি ভাইয়া? এমনভাবে খুশি হয়েছিস, মনে হচ্ছে তুই যাওয়ার জন্য আগে থেকে ঠিক করে রেখেছিস। তেমন কিছু না ভাইয়া। ঠিক আছে তুই খাওয়া শেষ কর, একসাথে বের হবো। ওরা খাওয়া শেষ করে বের হতে গেলে ঈশা বলে ওঠে, কি রে ভাইয়া, তুই কি এইগুলো পরে বের হবি নাকি? হ্যাঁ, দেখতে কি খারাপ লাগছে? কি বলছিস কি ভাইয়া? তুই কি না এমন পোশাক পরবি? আরে এগুলো তো আমাদের বাড়ির কাজের লোকও পরবে না। ওটা না হয় বাদই দিলাম, কিন্তু তুই ট্যাক্সি কেন ডাকছিস? বাড়িতে এতগুলো গাড়ি থাকতে। ওরে আমার বোন, তোকে যেতে যেতে সব বলবো, এখন একটু চুপ করে দাঁড়িয়ে থাক দয়া করে। ঠিক আছে। ট্যাক্সি নিয়ে ওরা ভার্সিটির দিকে যেতে থাকে। সাথে আকাশ ঈশাকে বুঝাতে থাকে ওকে কেমন করে চলতে হবে ইত্যাদি সব বুঝিয়ে দেয়, যেন আকাশের পরিচয় ওরা জানতে না পারে। সাথে ঈশাকে এই বলেছে ও যেন বেশি টাকা না দেখায়, একদম মধ্যবিত্তদের মতো টাকা খরচ করে, যাতে করে কেউ বুঝতে না পারে। পুরো রাস্তায় আকাশ ঈশাকে এইসব বুঝাতে আসে। নাম এবার এসে গেছে। ঈশা গাড়ি থেকে নেমে গেলে ওরা দুজনের ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। যদিও আকাশ ইরাকে দেখতে পাচ্ছে না, সেই জন্য চারদিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখছে। ভাইয়া চারপাশে তাকিয়ে কি দেখছিস? ইরাকে? কি? কিছু না, চল ক্যান্টিনে যাই। একটু আগেই তো খেয়ে আসলাম, এখন আবার কেন যাব? আরে ওখানে আমার আড্ডা দিতে যাব। এখানে যদি ছেলেরা টিজ করে? তার জন্য ব্যবস্থা আছে। সেই জন্য আকাশ ঈশাকে একটা আংটি পরিয়ে দেয়। এই আংটির সাথে টিজ থেকে রক্ষা পাওয়ার কি সম্পর্ক? তুই বুঝবি না, তোকে টিজ করে কি ছেলেরা মার খাবে নাকি? চল এখন তাহলে ক্যান্টিনে যাওয়া যাক। ঈশা ক্যান্টিনে গিয়ে দেখে একটা মেয়ে কতগুলো ছেলেকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। ভাইয়া দেখ, যেখানে ছেলেরা মেয়েদের টিজ করে, কিন্তু এখানে দেখছি মেয়েরা ছেলেদের টিজ করে। কোথায়? ওই দেখ। সে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল। আকাশ ওই দিকে তাকিয়ে দেখে ইরা আর নীলা কতগুলো ছেলেকে কান ধরে উঠবস করাচ্ছে। ভাইয়া দেখ মেয়েটার কত সাহস। এইদিকে আকাশ তো ভাবতে থাকে আজ বুঝি রক্ষে নেই। ঈশা যদি জানে এটা ওর ভাবি, তাহলে তো শেষ। ওই দিকে যেতে হবে না, চল আমরা মাঠে যাই। না ভাইয়া আমি দেখবো। না দেখা লাগবে না, চল আমার সাথে। ঈশা যেতে না চাইলে আকাশ ওকে হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে ঈশা যেতে চাইছে না, তা ইরা ঠিকই খেয়াল করে। সেই জন্য ইরা ওদের দাঁড় করায়। এই আকাশ এদিকে আয়। আমি হ্যাঁ তুই, সাথে ওই মেয়েটাকেও নিয়ে আয়। আকাশ ভালো করে বুঝতে পারছে ইরা অনেক রেগে আছে আকাশের সাথে। মেয়েকে দেখে তাও আকাশ ওর হাত ধরে টানটানি করছিল, সেই জন্য তো আরো রেগে আছে। আকাশ ইরার সামনে আসতেই ইরা আকাশের গালে একটা চর দেওয়াতে ঈশা তো ইরার দিকে তাকাচ্ছে, একবার ওর ভাইয়ের দিকে তাকাচ্ছে। তোর কয়টা লাগে হ্যাঁ? আমার সাথে রিলেশন করে আবার অন্য একটা মেয়েকে নিয়ে ভার্সিটিতে এসে আবার হাত ধরে টানাটানি করছিস? তুমি যেটা ভাবছো আসলে সেটা না। তাহলে কি সেটা? এক্সকিউজ মি, আপনি কি ইরা? হ্যাঁ, তাছাড়া তুই আমার নামটাও দেখছি জানিস। নামটা যেন কি স্বাভাবিক না? এ তো দেখছি অনেক কথা বলে, তোকে তো পরে দেখে নিব, আগে এই মেয়েটার ব্যবস্থা করি। মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? কিসব বলছো সব? গার্লফ্রেন্ড দেখে কি দরদ একেবারে উতলে পড়ছে নাকি তোমার? হ্যাঁ দেখা ইরা, না বুঝে কিছু বলবে না।
তাহলে এখন কি নিজের চোখকেও অবিশ্বাস করবো নাকি? দেখো, সবসময় আমরা চোখে যা দেখি তা কিন্তু ঠিক হয় না। তাই নাকি? তুই এখানে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছিস, আবার বলছিস এটা ভুল। আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। তুই কি বলবি? তোকে তো আমি। বলে ঈশাকে থাপ্পড় মারতে যাবে তখনই আকাশ ইরার হাত ধরে ফেলে। উল্টা ইরার গালে একটা থাপ্পড় দিয়ে ঈশাকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। নীলা বলতে থাকে, ছি, কি ছেলেকে ভালোবেসেছিস যে কিনা সামান্য একটা মেয়ের জন্য তোর গায়ে হাত দিয়েছে? ইরা চুপ করে দাঁড়িয়ে আছে, সাথে মনে মনে ভাবতে থাকে, আকাশ একটা মেয়ের জন্য আমাকে থাপ্পড় দিল? আচ্ছা, গতকাল তো ওর বোন এসেছিল, তার মানে এটা ওর বোন নয় তো? এইভাবে গেটের দিকে দৌড় দেয়, কিন্তু ততক্ষণে আকাশ ঈশাকে নিয়ে চলে যায়। এইদিকে ইরা গেটের সামনে দাঁড়িয়ে আকাশকে কল করে, কিন্তু ফোন বন্ধ পাচ্ছে। সেই জন্য ইরা কান্না করতে থাকে। ইরাকে এইভাবে কান্না করতে দেখে নীলা ইরার পাশে এসে দাঁড়ায়। তুই এই ছেলের জন্য কান্না করছিস যে কিনা তোকে থাপ্পড় দিল সবার সামনে? আসলে দোষটা আমারই। আমি না বুঝে ওকে এতগুলো কথা বলেছি। ওর কথাটা আমার শোনা দরকার ছিল, কিন্তু আমি ওর কোনো কথাই শুনিনি। মানে কি বলছিস? কিছু না, আমি বাসায় যাচ্ছি, কেমন? এই বলে ইরা ভার্সিটি থেকে বের হয়ে চলে আসে বাড়ির দিকে। অন্যদিকে ঈশা বলে ওঠে, ভাইয়া, তোর কিন্তু ভাবিকে থাপ্পড় দেওয়ার ঠিক হয়নি। তা নাহলে কি করব? ও তোকে থাপ্পড় দিতে চেয়েছিল। তাতে কি, ভাবিতে একটু থাপ্পড় দিতে পারে। দিতে পারে না। তোর গায়ে আজ পর্যন্ত না বাবা মা কখনো তোকে আমি মেরেছি, সেজন্য অন্য কেউ তোকে থাপ্পড় দিবে আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমি? তা কি করে হয় বল? সত্যি তুই আমার সেরা ভাইয়া, কিন্তু এখন তো তোদের মাঝে শুধু শুধু ঝগড়া লেগে গেল। ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি সামনে নেব। তবুও দেখিস তুই অফিস যাবি না? না, আজকে সারাদিন তোকে নিয়ে ঘুরবো। সত্যি? তাহলে কিন্তু আমাকে শপিং করিয়ে দিতে হবে। তোর টাকা দিয়ে তুই শপিং করবি। ইসরে, আমার মাত্র কয়েকটা টাকা যদি শেষ হয়ে যায়? ওইগুলো মাত্র ওই কটা টাকা। হ্যাঁ, তোর অ্যাকাউন্টে যত টাকা আছে সেগুলো তো সারা জীবন তুই খরচ করলেও শেষ হবে না রে। আমি এত কিছু বুঝি না, তোর টাকায় শপিং করব, নয়তো আমি যাব না। ঠিক আছে চল, তবে বেশি কেনাকাটা করা যাবে না। বেশি না তো, মাত্র 2 থেকে 3 এর মধ্যেই হয়ে যাবে। তাহলে তো কোনো চিন্তাই নেই। এদিকে আকাশ ঈশাকে নিয়ে শপিং মলে ঢুকে। অন্যদিকে ইরা বাড়িতে গিয়ে কাঁদতে থাকে, সাথে ভাবে এই আমি কি করলাম, আমি না বুঝেই ওর বোনকে থাপ্পড় দিয়ে দিয়েছি, সেই জন্য ও আমাকে সবার সামনে চড় মেরেছে। ওই রাতে তো ঈশা বলেছিল আকাশ সবচাইতেই ঈশাকে বেশি ভালোবাসে। কেউ যদি ঈশাকে কিছু বলে তাহলে আকাশ চুপ থাকতে পারে না, কিন্তু কি করবে, ইরা তো না বুঝেই সব করে ফেলেছে। এইদিকে আকাশ অফিসে না আসাতে ইরার আব্বু কল করে ইরাকে। হ্যালো আপু। কি হয়েছে মা, তোর কান্না করছিস কেন? এমনি। কল করেছো কেন? আকাশ অফিসে আসেনি, ওকে কল দিয়েছি কিন্তু ফোন অফ। আমি ভাবলাম হয়তো তোর সাথে, সেজন্য তোকে ফোন দিয়েছি। কিছু হয়েছে? সরি, এই কথা বলাতে ইরার কান্না আরো বেড়ে যায়। কি হয়েছে মামনি, বলো আমাকে। আকাশ কি তোকে কিছু বলেছে? ইরা ওর আব্বুকে আজকে ভার্সিটিতে ঘুরতে যাওয়ার সবকিছু বলতে থাকে। সবটা শুনে ইরা আব্বু বলতে থাকে, দেখো মা, সব সময় মাথা গরম রাখলে হয় না, সেজন্য চিন্তা করিস না। ও রাগ কমলে দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই রেস্ট নে। ঠিক আছে আপু। অন্যদিকে ঈশা শপিং করছে তো করছে। কত শপিং করবি আর, চল। মাত্র কয়েকটা ড্রেসই তো নিলাম। কি 20 পিস তোর কাছে মাত্র মনে হয়? কি করব, আমি কি আসার সময় তেমন ড্রেস এনেছিলাম নাকি? সেই জন্য তো একটু বেশি করে ড্রেস কিনতে হইলাম। ঠিক আছে, লাগলে আরও নে। তুই ড্রেস পছন্দ কর, আমি একটু আসি। ঠিক আছে। আকাশ ওই দোকান থেকে বের হয়ে আসে, বাইরে অপেক্ষা করে। ঈশা ড্রেস কিনা শেষ হয়ে ড্রেসগুলো নিয়ে গাড়িতে রাখে। দোকানের স্টাফরা, বিল কত হলো? স্যার 2,30,000 টাকা। এই নিন কার্ড। দোকানদার কার্ড থেকে টাকা রেখে দিয়ে আকাশকে কার্ডটা আবার দিয়ে দেয়। চলো এবার যাওয়া যাক। ভাইয়া, এখনো তো কসমেটিক্স আর কিছু গয়না কিনবো। কি? তাহলে তো অনেক রাত হয়ে যাবে। কই, এখন তো মাত্র রাত 8টা বাজে। তুই এখানে এসেছিস দুপুর 3টায়, না জানি ওখানে কত সময় পার করবি। চল তো, কথা না বলে আগে গয়না কিনবো। ঠিক আছে চল, কিন্তু তুই হীরের দোকানে কেন ঢুকছিস? তো গয়না কিনবো না? তুই তো বলেছিলি 2 থেকে 3 লাখ টাকার ভেতরে শপিং করবি। ওইটা লক্ষ্য না, কোটি বলেছিলাম। হ্যাঁ নয় হ্যাঁ, কথা না বলে চল তো। এদিকে দুজনেই ভিতরে যায়। ঈশা তো ওর পছন্দের নেকলেস কিনতে থাকে। এদিকে আকাশেরও একটা নেকলেস অনেক পছন্দ হয়, সেই জন্য আকাশ ওই নেকলেসটা ইরার জন্য কিনে নেয়। ওখানে আরও 1.5 ঘন্টা সময় লাগে। হীরের দোকানে আরও 1.5 কোটি টাকা খরচ হয়, যদিও এইসব টাকা আকাশের হাতের কাছে টিস্যু পেপারের মতন।
এবার কসমেটিক্স কিনবো। তার আগে চল কিছু খেয়ে আসি, আর এইগুলো আমার থেকে দে, আমি গাড়িতে রেখে আসি রে। কি এত দামি নেকলেস তুই গাড়িতে রেখে আসবি যদি কেউ নিয়ে যায়? আরে বোকার কিছু হবে না, তুই আগে খাওয়া শেষ কর, তারপর কসমেটিক দোকানে যাবি। আমি এই সময় এইগুলো আমার গাড়িতে রেখে আসবো। ঠিক আছে ভাইয়া। এদিকে ওদের খাওয়া শেষ হলেই ঈশা কসমেটিক দোকানে চলে যায়, সাথে আকাশ চলে আসে গাড়িতে ওইগুলো রেখে দেওয়ার জন্য। গাড়িতে নেকলেসগুলো রেখে দিয়ে আকাশ কসমেটিক দোকানের দিকে যেতে থাকে। ওখানে গিয়ে দেখে কয়েকটা ছেলে ওই দোকানে ঢুকে ঈশার সাথে বাজে ব্যবহার করছে, সাথে ঈশার গায়ে হাত দিতে চাইলে এটা দেখে তো আকাশের মাথা গরম হয়ে যায়। আকাশ ভিতরে ঢুকে ওই ছেলেটার হাত ধরে ফেলে, ছেলেটার হাত ধরাতে ছেলেটা পিছনে ফিরে তাকায়। কে রে তুই, এত বড় সাহস আমার হাত ধরার? আমার পরিচয় নয় পরে দিই, তার আগে বল মেয়েদের কেন টেস্ট করেছিস, সাথে বাজে ব্যবহার তো করেছিস, সাথে আবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিলি। এবার বল এর জন্য তোকে কি শাস্তি দেবো রে? আকাশের কথা শুনে ছেলেটার সাথে ওর সাথে থাকা চামচাগুলো হাসতে থাকে। তুই জানিস আমি কে? তুই কে তা আমি জেনে কি করব? এখন তোর যে হাল করব তার জন্য তুই দায়ী থাকবি। এর আগে এমন ব্যবস্থা কর, তারপর ওই মেয়েটাকে দেখছি। তুই ভিতরে যা, আমি এদের দেখছি। কিন্তু যেতে বলছি যা। আকাশের কথায় ঈশা দোকানের ভিতরে একটা কেবিনে চলে যায়। ঈশা ভিতরে গেলে আকাশ বাহির থেকে দরজা লাগিয়ে দেয়, যা ঈশা দেখতে পায় আসলে ওই কেবিনটা পুরো কাচ দিয়ে তৈরি, বাহিরের ভিতর সব দেখা যায়। দরজা কেন বন্ধ করেছিস? আমি না বলা পর্যন্ত দরজা ভেতর থেকে বন্ধ করে রাখছি। কিন্তু কোনো কিন্তু নাই, তুই ভিতরে থাক, এদের আমি দেখছি। এই হিরো, আজকে তো তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই খেয়ে রে। আমি হলাম লন্ডনের কিং, আসিফ খানের একমাত্র ভাই রবিন খান। কোন আসিফ খান? তুই মনে হয় এখানে নতুন, সেজন্য এখনো আমার ভাইয়ের পাওয়ার সম্পর্কে জানিস না। তোর ভাই আমার সম্পর্কে জানে না, সেজন্য তো ভালো এই মেয়েটার কাছে মাপ চেয়ে এখান থেকে চলে যা, নয় এমন অবস্থা করব যে বেঁচে থাকার জন্য আফসোস করে দিই। আকাশের কথা শুনে রবিনের সাথে ওর বন্ধুগুলো হাসতে থাকে। হিম্মত আছে বলতে হবে, নয়তো আমার সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কথা বলার কারো সাহস হয়নি, সেখানে তুই কিনা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিস। এই তোরা একে এমনভাবে মারবি যেন এই বেঁচে থাকার জন্য আফসোস করে। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। মারামারি করতে করতে আকাশও মার খায়, সাথে রবিনের সাথে থাকা ছেলেগুলোকেও মারে, ওখানে শুয়ে দেয়। মারামারি একদিকে আকাশের হাতে গুলি লাগে, কিন্তু আকাশ ও ছেড়ে দেওয়ার ছেলে না। রবিনের দুটো হাতে গুলি করে, আর এমনভাবে গুলি করেছে অপারেশন করলে ওর হাত দুটোই কেটে ফেলতে হবে। এদিকে আকাশের গুলি লাগাতে ঈশা গ্লাসের দরজা খুলে আকাশের কাছে দৌড়ে আসে। ভাইয়া কথা বল ভাইয়া। কান্না করতে থাকে। পরে এক প্রকারে ওই দোকানদারের সাহায্য নিয়ে ঈশা আকাশকে হসপিটাল নিয়ে আসে। অন্যদিকে রবিনকে ওখানকার কিছু লোক হসপিটালে নিয়ে আসে। ওরা দুজনেই আলাদা আলাদা হসপিটালে ভর্তি আছে। আকাশের চেক আপ চলছে। এদিকে ঈশা তো বাইরে কান্না করে যাচ্ছে। ডক্টর কিছুক্ষণ দেখে বাইরে আসে। আমার ভাইয়াকে বাঁচান। তোমার ভাইয়ের অনেক রক্ত বের হয়ে গিয়েছে, সেজন্য ওর রক্ত লাগবে। আমাদের এখানে যে রক্ত ছিল ওটা দিয়েছি, কিন্তু অপারেশনের সময় আরও 3 ব্যাগ রক্ত লাগবে, কিন্তু আমাদের কাছে আর মাত্র 2 ব্যাগ রক্ত আছে, বাকি 1 ব্যাগের ব্যবস্থা করতে হবে। আমি তো এখানে নতুন, এখানে কার হসপিটালটা চেনা নেই, আপনারা ব্যবস্থা করে দেখুন না। দেখুন, আমরা অনেক খুঁজেছি, এবার আপনি দেখুন কোনো আত্মীয়র কাছ থেকে পান কিনা। কত টাকা জমা দিতে হবে? 7 লক্ষ টাকা জমা করে দিন, কিন্তু আপনাদের দেখে তো মনে হচ্ছে না আপনারা তেমন বড় লোক। এই হাসপাতালে খরচ বেশি, যদি টাকা জোগাড় না করতে পারেন তাহলে কোনো হাসপাতালে অ্যাডমিট করান। আমার কাছে তো এখন এত টাকা নেই। আচ্ছা, আমার ভাইয়ার মোবাইল আর ওর পার্সটা কোথায়? এই নিন, এই পার্সে তো 10,000 টাকার বেশিও হবে না দেখে মনে হচ্ছে। ঈশা মোবাইল নিয়ে চালু করে দেখে ইরা অনেকবার কল দিয়েছিল। এবার ঈশা পার্স থেকে একটা কার্ড বের করে দিল। এই নিন, যত টাকা লাগে এখান থেকে রেখে দিন। ডক্টর কার্ডটা দেখে চমকে ওঠে। সরি ম্যাডাম, আমি ওনাকে চিনতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে 1 টাকাও দিতে হবে না। আপনি শুধু রক্ত 1 ব্যাগের ব্যবস্থা করেন, বাকিটা আমরা দেখছি। এই নার্স, তাড়াতাড়ি ওটির ব্যবস্থা করো। এদিকে ঈশার মাথায় তো কিছুই ঢুকছে না। হঠাৎ করে ডক্টরের এমন ব্যবহারে ঈশা তো অনেকটা অবাক হয়। কি আছে এই কার্ডে যে ডক্টরের কথাবার্তা একদম পাল্টে গেল?
এদিকে হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখলো ইরা ফোন করেছে। সেই জন্য ঈশা কলটা রিসিভ করে। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি না বুঝে তোমাকে অনেকগুলো কথা বলে ফেলেছি। আমি ঈশা বলছি। ঈশা তুমি? বিশ্বাস করো ঈশা, আমি বুঝতে পারিনি ওটা তুমি ছিলে, নয়তো আমি এমনটা কখনোই করতাম না। ঠিক আছে, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। এ কি ঈশা, তুমি কান্না করছো কেন? ভাইয়ার আকাশের কি? ভাইয়ার হাতে গুলি লেগেছে, এখন আমি ভাইয়াকে নিয়ে হসপিটালে আছি। কথাটা শুনে ইরার হাত থেকে ফোনটা পড়ে গেল। আবারও ফোন নিচ থেকে তুলে হাতে নিয়ে কি করে হলো এসব? ঈশা আজকে শপিং মলের সবগুলো ঘটনা ইরাকে বলে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। না থাক, এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে, সকালে না হয় আসতে পারবে। না, আমি এক্ষুনি আসবো, তুমি হসপিটালের নাম বলো। ঈশা হসপিটাল নাম বললেই ইরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায়। এদিকে ঈশা তো রক্তের জন্য এদিক ওদিক পড়ছে, কিন্তু কোনোভাবে কাউকে পাচ্ছে না যে রক্ত দিতে পারবে। সেই জন্য ঈশা ওদের কোম্পানি ম্যানেজার সাথে যোগাযোগ করে। হ্যাঁ ম্যাডাম বলুন। ভাইয়ার অবস্থা খুবই খারাপ। কি হয়েছে স্যারের? ভাইয়াকে কেউ যেন গুলি করেছে, সেই জন্য ভাইয়ার এখন রক্তের প্রয়োজন, কিন্তু আমি তো এখানে কাউকে চিনি না, সেই জন্য আপনাকে কল করলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি রক্তর ব্যবস্থা করছি। হ্যাঁ তাড়াতাড়ি করেন, অপারেশন শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আরও এক ব্যাগ রক্ত লাগবে, সেই জন্য যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করেন। রক্তের গ্রুপ কি? ঈশা ম্যানেজারকে রক্তের গ্রুপ বলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মেয়ের রক্তের গ্রুপও একই। আমার মেয়েকে নিয়ে আসছি হসপিটালে। ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, ওনার দোয়াতে তো আমরা বেঁচে আছি। আচ্ছা ম্যাডাম, আমি এক্ষুনি আসছি। অন্যদিকে আসিফ খান খবর পেয়ে তাড়াতাড়ি রবিনের কাছে যায়। রবিন যে হসপিটাল আছে ওই হসপিটালে আসিফ খানের লোকজন দিয়ে ভরা। আসিফ খান এসেই ডক্টরের কাছে যায়। আসিফ খানকে চিনে না, লন্ডনের এমন লোক খুব কমই পাওয়া যাবে। ডক্টর তো আসিফ খানকে দেখেই চিনে ফেলেছিল। আপনার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। এই কথা শুনে আসিফ খান ডক্টরের কলার ধরে বলে উঠল, আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে না তুই বাঁচবি না তোর পরিবার, সাথে এই হসপিটালেও আমি বন্ধ করে দেব। প্লিজ আপনি শান্ত হন, আমরা দেখছি কি করা যায়। এদের মধ্যে কথা চলতে থাকে। তখন আরেকজন ডক্টর এসে বলতে শুরু করলো, স্যার পেশেন্টের অবস্থা খুবই খারাপ দিকে যাচ্ছে, আমাদের যে কোনো একটা ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? আপনার ভাইকে বাঁচাতে হলে ওর 2টা হাত কেটে ফেলতে হবে। ডক্টরের কথা শুনে আসিফ খানের পা থেকে যেন মাটি সরে গেল। সেই জন্য রাগে ডক্টরের মাথায় বন্দুক তুলে। এদিকে বন্দুক দেখে ডক্টরের তো ভয় শেষ। দেখুন, এছাড়া আর কোনো উপায় নেই। আসিফ খান এবার বন্দুক নামিয়ে, ঠিক আছে তাহলে তাই করুন, কিন্তু আমার ভাইকে বাঁচান। ঠিক আছে, আমরা দেখছি। ডক্টর ভিতরে চলে গেলে আসিফ খান তো বসে আছে, সাথে ভাবছে কার এত বড় সাহস যে আমার ভাইকে গুলি করে। এই তোরা খুঁজ লাগা, ওই ছেলেকে আমি 3 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই। ঠিক আছে বস। যা তাড়াতাড়ি। ছেলেগুলো ওখান থেকে চলে গেল ওই শপিং মলে যেখানে এই মারামারি হয়েছিল। সেখানে গিয়ে ওরা খোঁজ নিতে থাকে। এইদিকে ইরা ইতিমধ্যে হসপিটালে চলে গেল। ইরা ওখানে দেখতে পায় ঈশা একটা চেয়ারে বসে আছে। সেই জন্য ইরা এসে ঈশার সাথে বসে। ইরাকে দেখে ঈশা কান্না করে দেয়। ঈশাকে কান্না করতে দেখে ইরাও কান্না করে। দেখো ঈশা, কিছু হবে না আকাশের। ডক্টর বলেছিল ভাইয়ার কিছু হতে দিবে না। এর মধ্যে ডক্টর এসে হাজির। রক্তের ব্যবস্থা করেন। আমি রক্ত দিব। আপনি পেশেন্টের কি হন? উনি আমার হবু ভাবি। ওহ, তাড়াতাড়ি চলুন। ইরা ডক্টরের সাথে ক্যাবিনে চলে যায়। রক্ত দিয়ে আবার ক্যাবিন থেকে বেরিয়ে আসে। এদিকে আসিফ খানের লোক সব তথ্য নিয়ে আসে। সেই জন্য আসিফ খান দেরি না করে সেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তার সব লোকজন নিয়ে। কিছুক্ষণ পর আসিফ খান হসপিটালে চলে আসে। এসে আকাশকে খুঁজতে থাকে। সাথে রিসেপশন জানতে পারে আকাশে অপারেশন চলছে। সেই জন্য আসিফ খান ওই রুমের সামনে এসে অপারেশন থামাতে বলে ডক্টরকে। ডক্টর অপারেশন বন্ধ করেন নয় তো আপনাকে মেরে ফেলবো। দেখুন, আপনি কিন্তু জানেন না উনি কে, নয় তো এমন কথা বলতে সাহস পেতেন না। ওই ডক্টর, ওহ আমার ভাইয়ের হাতে গুলি লেগেছে, যার কারণে আমার ভাইয়ের হাত দুটো কেটে ফেলতে হবে। দেখুন, আপনার ভাই আমার সাথে খারাপ ব্যবহার না করলে এমনটা হতো না। তাছাড়া আপনার ভাই আগে গুলি চালিয়েছিল, পরে আমার ভাইয়া গুলি করেছিল। ওহ, তার মানে এইসব কিছু তোর জন্যই হয়েছে। আমার ভাই সুস্থ হোক, তখন আমি আমার ভাইয়ের সাথে তোর বিয়ে দেব। এখন তো তোকে উঠিয়ে নিয়ে যাব, সাথে তোর ভাইকেও মেরে ফেলবো। দেখুন আসিফ খান, আপনি কিন্তু একদম ঠিক করছেন না। দেখিরা, তুমি কিন্তু এর মধ্যে আসবে না, অনেক মাফ করেছি, এবার কিন্তু আমি ওকে মেরে ফেলবো।
প্লিজ আমার ভাইয়ের জীবনটা ভিক্ষা দিন। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা ছেলেটাকে মেরে ফেল। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ভুলে যেও না তুমি আমার পাওয়ারের জন্য চলো, সেজন্য ভালো হবে তুমি চুপ করে থাকো, নয়তো তোমার জন্য ভালো হবে না। ওদের কথার মধ্যে ঈশাদের কোম্পানির ম্যানেজার এসে হাজির। স্যার কেমন আছেন? আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, ও রক্ত দিবে। তা আর লাগবে না আঙ্কেল, আমি রক্তের ব্যবস্থা করে নিয়েছি। ওনাকে তো চেনা চেনা লাগছে। আরে মনে পড়ছে, উনি তো চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার। কিন্তু উনি তোমাকে ম্যাডাম আর আকাশকে ছাড় কেন বলছে? তা পরে জানলেও চলবে, এখন ভাইয়াকে বাঁচাতে হবে। রক্ত তো ব্যবস্থা হয়েছে, তাহলে সমস্যাটা কোথায়? উনি নাকি আমার ভাইয়ের অপারেশন হতে দিবে না। কার এত বড় সাহস যে অপারেশন আটকায়? আমি আটকাবো? ডাক্তার আপনার অপারেশন করান, আমি এনাকে দেখছি। ডক্টর অপারেশন করতে চলে যায়। ম্যানেজারকে কাকে যেন ফোন করে কিছুক্ষণ কথা বলে আসিফ খানকে দেয়। কথা বলেন। কে আছে ফোনে? তোরা যার পাওয়ারে চলিস উনি আছেন ফোনে। স্যার বস লাইনে আছে। হ্যাঁ নে কথা বল। আসিফ খান ম্যানেজারের হাত থেকে ফোনটা কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে কথা বলে এক পর্যায়ে আসিফ খান ঘামতে থাকে, সাথে উনার আর উনার ভাইয়ের প্রাণ ভিক্ষা চায়। এইভাবে কিছুক্ষণ কথা বলে ম্যানেজারকে ফোনটা দিয়ে ঈশার কাছে মাপ চেয়ে ওখান থেকে লোকজন নিয়ে চলে যায়। এদিকে ইরার মাথায় তো কিছুই ঢুকছে না, সাথে ঈশার মাথায়। চিন্তা করবেন না, এখন আর কোনো ভয় নেই। স্যারের জ্ঞান ফিরলে আমি আবার আসবো। ঠিক আছে আঙ্কেল। ঈশা, উনি তোমাদের কে হয়? ঈশার তো এবার ধরা খেয়ে যাওয়ার পালা, কেননা আকাশ বারবার বলেছিল ওদের পরিচয় যেন কেউ না জানে। এখন তো দেখছি ঈশা সব জেনে যাবে। এখন কি করব? কিছু একটা তো বলতে হবে, নয়তো ইরা সব জেনে যাবে। কি হলো, কিছু বলছো না যে? আসলে ভাইয়া অজ্ঞান হওয়ার আগে বলেছিল এই নম্বরে ফোন করতে, সেজন্য আমি করেছি। এর চেয়ে বেশি কিছু আমি আর জানি না। এইদিকে ইরা তো ভাবতে থাকে রহস্যটা কি। আকাশকে বাঁচাতে কিনা এসএচ বস ফোন করেছিল, কিন্তু আমাদের সবচেয়ে বড় বস তো একে, কিন্তু এসএচ বস তো ওনার বন্ধু, কিন্তু উনি কেন আকাশকে বাঁচাবে? কিছুই মাথায় ঢুকছে না। এদিকে ঈশাকে কি জিজ্ঞেস করবে? তাতেও লাভ হবে না, কেননা ও তো কিছুই জানবে না। তাহলে কে দিবে সব প্রশ্নের জবাব? আসিফ খান নয় তো? কিন্তু আসিফ খান তো বড় বসের সাথে যোগাযোগ করতে পারে না। তাহলে ম্যানেজার? হ্যাঁ, ম্যানেজারকে ধরলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিন্তু ম্যানেজার তো চলে গেছে, তাহলে এখন কি হবে? এইসব ভাবতে থাকে। এর মধ্যে ডক্টর বেরিয়ে আসে। চিন্তার কোনো কারণ নেই, উনি এখন বিপদমুক্ত। কেবিনে শিফট করে দিয়েছি, কালকের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ডক্টর, হসপিটাল বিল কত হয়েছে? আসলে ওদের কাছে তো অত টাকা নেই। আরে কি বলছেন, আমরা ওনার কাছ থেকে টাকা নিতে পারবো না। কেন? ওনার দয়াতেই আমাদের হাসপাতালটা চলে। মানে? আমার কাজ আছে, এখন আসি। ঈশা, আপনি চিন্তা করবেন না, আপনার ভাইকে এখানকার সবচেয়ে ভিআইপি কেবিনে শিফট করে দিয়েছি। ওখানে ওনার দেখাশোনা করার জন্য 2 জন ডক্টর থাকে, সাথে 2 জন নার্স 24 ঘন্টার জন্য ওনার রুমের ভেতর থাকবে। ধন্যবাদ ডক্টর। এদিকে আকাশের জ্ঞান আসতে দেরি হবে বলে ইরা ঈশাকে ওদের বাড়িতে যাওয়ার জন্য বলে, কিন্তু ঈশা তো কিছুতেই ওর ভাইয়াকে ছেড়ে আসবে না। ডক্টর তো বলেছে আকাশের কিছু হবে না। তাছাড়া তুমিও তো না খেয়ে আছো, সাথে জামাও চেঞ্জ করতে হবে। চলো আমার সাথে। ইরার কথায় ঈশা হসপিটাল থেকে বের হয়ে ইরাদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ঈশা জামা চেঞ্জ করে নেয়। পরে সকালে নাস্তা ওরা 2 জন মিলে খায়, সাথে কালকের ঘটনাগুলো শফিকুল ইসলামকে বলে। ঈশা, তুমি চিন্তা করো না মামুনি, তুমিও আমার মেয়ের মতো। আকাশের জ্ঞান ফিরলে আমরা ওকে দেখতে যাব। এদিকে আসিফ খান অসহায়ের মতো বসে আছে। একটা ছেলেকে বাঁচানোর জন্য উপর থেকে ফোন আসে। এত পাওয়ারফুল ব্যক্তি ফোন করেছিল, যার সাথে কথা বলার সাহসও আসিফ খানের হয়নি। ডক্টর রবিনের 2টা হাত কেটে ফেলে রবিনকে ক্যাবিনে শিফট করে। 2 হাত ছাড়া আসিফ খান ওর ভাইকে দেখে, কিন্তু কি করবে? যাদের পাওয়ারে চলে তাদের সাথে তো আর পেরে উঠবে না, সেজন্য চুপ করে বসে আছে রবিনের জ্ঞান ফেরার পর্যন্ত। অন্যদিকে আকাশের জ্ঞান ফেরার খবর পেয়ে ঈশা, ইরা সাথে শফিকুল ইসলাম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রবিনের জ্ঞান ফিরে আসে। রবিন জ্ঞান ফেরার পর তাকিয়ে দেখে ওর 2টা হাত নেই। রবিনের ওর হাত 2টা না দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। রবিনের চিৎকার শুনতে পেয়ে আসিফ খান দৌড়ে রবিনের কেবিনে যায়। কি হয়েছে ভাই, আমার এভাবে চিৎকার কেন করছিস? ভাইয়া, আমার হাত কোথায়? আসিফ খান চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে। বলো ভাইয়া, আমার 2টো হাত কোথায়? তোর হাত দুটো কেটে ফেলতে হয়েছে।
রবিন তার ভাইয়ের কথা শুনে চিৎকার করে ওঠে। ভাইয়া, আমি তো এর আগেও হাতে গুলি খেয়েছি, কিন্তু তার জন্য তো আমার হাত কখনো কাটতে হয়নি। তাহলে আজকে কেন কাটতে হয়েছে? আজই তো তোর হাতে যে জায়গায় গুলি লেগেছে ওই জায়গায় গুলি লাগার জন্য তোর হাত দুটো কাটতে হয়েছে, নয়তো তোকে বাঁচানো সম্ভব হতো না। ভাইয়া, আমি ওই ছেলেকে ছাড়বো না। তুই আগে সুস্থ হয়ে ওঠ, বাকিটা আমি পরে দেখবো। ভাইয়া, তুমি ওর খোঁজ লাগিয়েছো? না, তুই সুস্থ হয়ে। এই বলে আসিফ খান ওখান থেকে বের হয়ে চলে আসে। তখন আসিফ খানের চামচা জানতে চায় কেন উনি মিথ্যা কথা বলেছে। তখন আসিফ খান বলে, কি বলবো, আমার ভাইকে যে আমি ওই ছেলেকে মারতে গিয়েও মারতে পারিনি। ছেলেটা দেখতে যতটা সাধারণ তার চেয়েও বড় ভয়ঙ্কর। ওকে বাঁচানোর জন্য ওপর থেকে ফোন আসে, তাহলে বুঝে নে ছেলেটা কত সাধারণ ছেলে ন। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, তা আমাদের বের করতে হবে যত তাড়াতাড়ি। কিন্তু আমি এখন রবিনকে কি জবাব দিব? এইদিকে ঈশা, ইরা আর শফিকুল ইসলাম হসপিটালে এসে উপস্থিত হয়। কোনো দিকে না গিয়ে আকাশের কেবিনে চলে যায়। ওখানে গিয়ে ঈশা আকাশকে জড়িয়ে ধরে। ভাইয়া তুই ঠিক আছিস তো? এই দেখ, আমি একদম ঠিক আছি বোন আমার। তুই কেন ওই দিন ওদের সাথে লড়তে গেলি? যদি তোর কিছু হয়ে যেত তাহলে আব্বু আম্মুর কি হতো? দেখ, কিছুই হয়নি আমার। ভাইয়া আমার একটা কথা রাখবি? কে? তুই ইরাকে মাফ করে দে প্লিজ ভাইয়া। দেখ বোন, ও তোর গায়ে হাত তুলতে চেয়েছিল, তাই বলে তুই ইরাকে মারা ঠিক হয়নি। দেখ বোন, তোর গায়ে যে হাত তুলতে চাইবে সে যেই হোক না কেন, আমি ওকে চিন্তা ছেড়ে দেবো না। কিন্তু ভাইয়া ওকে মাফ করে দে। ঠিক আছে বোন আমার, তুই যখন চাস আমি ওকে মাফ করে দেবো। ইরা আঙ্কেল ভেতরে আসুন। কি তুই ওদের ভেতরে নিয়ে এসেছিস? হ্যাঁ ভাইয়া। এদিকে শফিকুল ইসলাম সাথে ইরাও রুমে ঢুকে। ইরা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে, প্লিজ আমায় ক্ষমা করে দাও আকাশ, আমি না বুঝে তোমাকে ওই দিন অনেক কথা বলে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। প্লিজ বাবা, আমার মেয়েকে মাফ করে দাও। আমি না, আমার মেয়ে জানতো তুমি তোমার বোনকে এত ভালোবাসো। কি বলছেন আঙ্কেল? আপনি আমার বাবার বয়সী, আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? তবু বাবা, ও তোমাকে অনেক ভালোবাসে বলে তোমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। কিন্তু আব্বু, আসিফ খানের সাথে ওই দিন আকাশের এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তুই চিন্তা করিস না, আমি সব দেখে নিব। এখন বলো আকাশ, ওই দিন তুমি কাকে মেরেছিলে? আসিফ খানের ভাই রবিনকে আমি দুহাতে গুলি মেরেছিলাম। ও আমাকে আগে মেরেছিল, সেই জন্য আমিও ওকে মেরেছি। থাক বাবা, যা হবার হয়ে গেছে। এই নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। তুমি সুস্থ হয়ে নাও, তারপর আমি তোমার আর ইরার বিয়ের ব্যবস্থা করে ফেলবো যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু আমি তো এখনো নিজের পায়েও দাঁড়াতে পারিনি। ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু সুস্থ হয়ে নাও, বাকিটা পরে দেখা যাবে। আমি এখন ইরাকে নিয়ে যাচ্ছি। ঈশা তোমার খেয়াল রাখবে, যদি কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবে। ঠিক আছে আঙ্কেল। ইরা আকাশের কপালে একটা চুমু দিয়ে বলল, আমি তাহলে আসি, তুমি নিজের খেয়াল রাখবে কেমন? এরপর শফিকুল ইসলামের সাথে ইরাও চলে যায়। ভাইয়া তুই কেন ইরাকে সব সত্যি কথা বলে দিচ্ছিস না? ও তুই বুঝবি না, এখন তুই বাসায় যা। না ভাইয়া, আমি তোর কাছে থাকবো। গতকাল থেকে তুই একদম খাওয়া দাওয়া করিস নি, বাসায় কি রেস্ট নেই? ওকে ভাইয়া। এইদিকে ঈশা বাসার দিকে রওনা হয়। অন্যদিকে নীলা আকাশকে দেখতে আসলো না, কেননা নীলা রকির সাথে সময় কাটাতে ব্যস্ত। কিন্তু নীলা তো জানে না রকি ইরাকে পাওয়ার জন্য নীলাকে ব্যবহার করছে। এদিকে যতই দিন যাচ্ছে আকাশ একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। ইরা প্রতিদিন আকাশকে দেখতে হসপিটালে আসতো। আচ্ছা, তোমার বান্ধবী নীলা, ও তো একবারও আমাকে দেখতে আসলো না। ও হ্যাঁ, তাই তো, তোমার দিকে খেয়াল রাখতে রাখতে ওর কথা তো আমি ভুলেই গেছি। একটা কাজ করো, আমি আজকে তো হসপিটাল থেকে বের হয়ে যাব, তুমি ওকে এখানে আসতে বলো, এখানে না হয় কথা বলে চলে যাব। ঠিক আছে, ওকে তাহলে আসতে বলি এখানে। ইরা নীলাকে কল করে। নীলা কিছুক্ষণ পর কথা বলে আকাশকে দেখতে হসপিটালে চলে আসে, কিন্তু রকি সাথে করে আসেনি। এর কারণ রকি আসলে তো ওর সব প্ল্যান ফাঁস হয়ে যাবে। আর কেনই বা ফাঁস হয়ে যাবে তা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এদিকে নীলা হসপিটালে আসে, আকাশের সাথে কিছুক্ষণ কথা বলে আবার চলে যায়। এতে ইরার সাথে আকাশ দুজনে অবাক হয়। যে নীলা ইরার ছাড়া কিছুই বুঝতো না, সেই নীলা আর এই নীলার মধ্যে অনেক পার্থক্য। ও যেখানে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সেখানে ওর এমন পরিবর্তন হওয়ার কারণটা তো বুঝলাম না। হয়তো কোনো কাজ পড়ে গেছিল, সেজন্য চলে গেছেন। হতে পারে। ওই দিন ঈশা ও আসে, তখন আকাশকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। ঈশা আকাশকে নিয়ে বাড়িতে চলে আসে। যদিও ইরা অনেকবার আসতে চেয়েছিল, কিন্তু আকাশ আসতে দেয়নি। কারণটা হচ্ছে ইরা যদি এখন আকাশের সাথে আসে তাহলে তো ইরা সব কিছু জেনে যাবে। সেই জন্য আকাশ ইরাকে সাথে করে আনেনি। ভাইয়া ইরাকে সব সত্যিটা বলে দে। এখন না রে বোন, সময় হলে ঠিকই বলবো।
তুই কি আরও কয়েকটা দিন থাকবি না চলে যাবি? তুই আমাকে এখান থেকে ভাগিয়ে দিতে চেয়েছিস? যা, তোর সাথে কথাই বলবো না। আরে বোন আমার, আমি তো এইভাবে কথাটা বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিস? আসলে এর সাথে আমার কয়েকদিন পর বিয়ে, তো সেই জন্য ভাবলাম তুই যদি চলে যাবে চা, তাহলে তোকে বিয়ে পর্যন্ত রেখে দিতাম। ওহ, সত্যি ভাইয়া? হ্যাঁ, কিন্তু ভাইয়া, বিয়েটা কবে হবে? এখনো ঠিক করিনি, খুব শীঘ্রই ঠিক করে ফেলবো। তাহলে আমি ভাবিকে বাংলাদেশে নিয়ে যাব। সে তোর যা মন চায়, এখন আমাকে ঘুমাতে দে। পরের দিন সকালে আকাশ ঈশাকে নিয়ে ভার্সিটিতে যায়। আজকে ইরাও অনেক দিন পর এসেছে, কেননা আকাশ নেই, সেই জন্য ইরাও এতদিন ভার্সিটিতে আসেনি। ইরা, আকাশ ও ঈশা ওরা তিনজনে মাঠে বসে আড্ডা দিচ্ছে। তখন ইরার বান্ধবীরাও এসে ওদের সাথে আড্ডায় মেতে ওঠে। সাথে ওই আড্ডায় ইরা সবার সাথে ঈশার পরিচয় করিয়ে দেয়। আকাশের মতো ঈশাও অনেক সাধারণভাবে সেজে এসেছে। তখনই সোনিয়া বলে ওঠে, আজকে যেহেতু আমাদের মাঝে নতুন একজন সদস্য যোগ হয়েছে, সেজন্য আজকে ঈশা আমাদের সবাইকে খাওয়াবে। কি বলছিস কি? ঈশা এত টাকা কোথায় পাবে? তাছাড়া আমরা এখানে 10 জন আছি। তোরা রেস্টুরেন্টে গেলে তো কম করে হলেও 50,000 টাকা বিল করিয়েই ছাড়বি। তাতে কি কি ঈশা, আমাদের কি তুমি খাওয়াবে না? এই আর নতুন কি? এর চেয়ে বেশি খরচ তো আমার মাসে জুতোর টাকাও হয় না। এই কথা বলাতে আকাশ একটু হালকা কাশ দিয়ে ঈশাকে থামতে বলে। ঈশা ব্যাপারটা বুঝতে পেরে আর কোনো কথা বলে না। কি বললে তুমি? কিছু না, চল আপনাদের রেস্টুরেন্টে নিয়ে যাই। এরপর ঈশা ওদের ওখানকার সবচেয়ে বড় রেস্টুরেন্টে নিয়ে আসে। ওখানে ওদের জন্য একটা আলাদা ক্যাবিন বুক করে 20,000 টাকা দিয়ে। ক্যাবিন বুক করে খাওয়ার অর্ডার দিয়ে যে যার মতো খেতে থাকে। এরকম সবার খাওয়া শেষ হলে ওয়েটার বিল নিয়ে আসে। এই নিন বিল। ঈশা বিল দেখে একটা কার্ড এগিয়ে দিল। ওয়েটার ওই কার্ডটা নিয়ে চলে গেল। বিলের টাকা কার্ড থেকে পাঞ্চ করে রেখে দিয়ে ঈশাকে আবার কার্ডটা দিয়ে গেল। বিল মিটিয়ে সবাই চলে যেতে চাইলে তখনই আকাশ বলে ওঠে, ইরা, কালকের দিনটা তুমি সারাদিন আমার সাথে কাটাবে। আকাশের এমন কথায় ইরা কিছুটা অবাক হয়। ঠিক আছে, তুমি যদি চাও তাহলে তোমাকে রাতটাও দিব। ঠিক আছে, তাহলে রেডি হয়ে থাকো, আমি বিকালে তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে। ওরা সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যায়। তখন নীলা জিজ্ঞেস করে, আকাশ তোকে কি বললো? ও বলছে আমাকে নিয়ে কালকে ঘুরতে যাবে। কোথায় যাবি তোরা? জানি না তো আমি, কোথায় নিয়ে যাবে আমাকে। ও, এখন চল, বাকি কথা পরে বলবো। এদিকে আকাশও কাজ শুরু করে দেয়। কালকে কি কি করবে তা এখন থেকে রেডি করার জন্য লোক লাগিয়ে দেয়। কালকের দিনটার জন্য আকাশ অনেক অপেক্ষা করতে থাকে। সেই জন্য সারা দিন রাত আকাশ ওই জায়গায় থেকে নিজের পছন্দ অনুযায়ী সবকিছু সাজাতে থাকে। কালকে কি হবে তা আপনারা জানতে পারবেন। ওখানে কিছু কাজ শেষ করে আকাশের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে ঈশা বসে আছে মুখ ফুলিয়ে। কোথায় গিয়েছিলি? এই তো একটু কাজ ছিল। সত্যি করে বল, আমি তোর বোন, সেই জন্য আমাকে বোকা বানাতে পারবি না। মানে বলবি কি না? তুই এবার কাউকে বলবি না তো? সবাইকে বলে দিব। রাগ কেন করিস? তো রাখবো না? আমি তোর বোন হয়ে তোর কথা অন্য কাউকে বলতে যাব, এই কথা তুই ভাবলি কি করে? তাহলে শোন। এরপর আকাশ ঈশাকে সবটা বুঝিয়ে বলে। এবার তো বুঝেছিস, গাধি কথাকার। তুই আমাকে গাধি কেন বললি? কারণ তোর মাথায় সহজে কিছু ঢুকে না। এখন সর, ঘুমাবো। আর হ্যাঁ, কালকে আমার একদম ফোন করে বিরক্ত করবি না, বেশি প্রয়োজন ছাড়া। ঠিক আছে, করবো না। এবার যা, ঘুমা। আকাশ আর ঈশা ওরা দুজনেই দুটো রুমে ঘুমাতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে আকাশ গত রাতের জায়গায় চলে যায়, কেননা এখনো অনেক কাজ পড়ে আছে। ওইগুলো আকাশের পছন্দ অনুযায়ী সবকিছু সাজাতে হবে, কারণ আজকের রাতটা শুধুমাত্র আকাশ আর ইরার জন্য। সেজন্য আকাশ এই জায়গাটা অনেক সুন্দর করে সাজাতে থাকে। এদিকে বিকাল হয়ে গেল সাজাতে সাজাতে। অন্যদিকে ইরা তো অনেক টেনশনে আছে, কেননা আকাশ একটি বারের জন্য আজকে ফোন দিল না। সেজন্য ইরার কাছে টেনশন লাগছে। এদিকে আকাশ তো অনেক ব্যস্ত। সব কাজ শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। এতক্ষণ তো আকাশ একবারও ফোন চেক করে দেখেনি, কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখে ইরা অনেকবার কল দিয়েছে। এই রে, আজকে তো খবর আছে আমার। সেজন্য তাড়াতাড়ি আকাশ ইরাকে কল করে, কিন্তু ইরা রাগ করে কল কেটে দিচ্ছে বারবার। আকাশও ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু কল রিসিভ করছে না। সেজন্য আকাশ তৈরি হয়ে ইরাদের বাসার সামনে আসে, গেট দিয়ে ওদের বাড়িতে ঢুকে যায়। বাসায় ঢুকে গিয়ে দেখে শফিকুল ইসলাম বসে আছে। আঙ্কেল, আপনি এখানে বসে আছেন? এমনি বসে আছি। ইরা তৈরি হচ্ছে মনে হয়। কোথায় যাবে? ও কি তোমার সাথে যাবে? হ্যাঁ আঙ্কেল। তাহলে উপরে যাও। তবে আমার মেয়েটা মনে হচ্ছে অনেক রেগে আছে, দেখো রাগ ভাঙাতে পারো কিনা। ঠিক আছে আঙ্কেল। এদিকে আকাশ ইরার রুমের সামনে যায়, দরজা নক করে, কিন্তু ইরা তো দরজা খোলে না।
এরা দরজা খুলে বলছে, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে ইরা দরজা খুলে দেয়, তবে ইরাকে দেখে মনে হচ্ছে কেঁদেছে। আকাশকে দেখে ইরা জড়িয়ে ধরে। কোথায় গিয়েছিলে তুমি? জানো তোমাকে কতবার ফোন দিয়েছিলাম, জানো কতটা টেনশন হচ্ছিল আমার। আমি তো কাজে ব্যস্ত ছিলাম, তাছাড়া তুমি এখন রেডি হয়ে নাও, আমরা এখনই বেরাবো। না, আমি এখন কোথাও যাব না। তাহলে আমি এত কিছু আয়োজন করেছি, ওইগুলোর কি হবে, বিশেষ করে আজ রাতের ব্যাপারটা? আচ্ছা সত্যি করে বলো তো, আজ রাতটা এতটা স্পেশাল হলো কি করে? আজকে তো কোনো কিছুই নেই। তাহলে এত কিছু জেনে কি করবে? তাদের রেডি হয়ে নাও, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো আমি। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, কেমন? ঠিক আছে, তাহলে আমি এখানে শুয়ে থাকি। এখানে না, বাইরে অপেক্ষা করো। না, আমি এখানে থাকবো। জি না, আপনি এখন রুমের বাইরে যাবেন, আমি চেঞ্জ করে নিই, তারপর না হয় আপনি রুমে আসবেন। ঠিক আছে। আকাশ রুমের বাহিরে যাওয়ার আগে ইরাকে বলে রেডি হওয়ার পর বোরকা পরে নিতে। যদিও ইরা এতে কোনো কারণ জানতে চায়নি, কারণ ইরা জানে আকাশ যাই করবে না করবে ওর ভালোর জন্য করবে। এদিকে ইরা রেডি হতে থাকে। অন্যদিকে রকি নীলার মাধ্যমে জানতে পারে ইরা কোথায় যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে এই ব্যাপারে নীলা কিছুই জানে না। তাছাড়া জানবেও বা কী করে, ইরা তো নিজেই জানে না সে কোথায় যাচ্ছে। এদিকে রকি কি করবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে ইরা রেডি হয়ে নেয়, তখন আকাশ ইরাকে নিয়ে গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার পর আকাশ গাড়ি চালাচ্ছে। অন্যদিকে ইরা আকাশের কোলে মাথায় রেখে শুয়ে আছে, আর এমনভাবে শুয়ে আছে যেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আকাশের কোলেই আছে। এদিকে ওরা অনেকটা পথ চলে এসেছে। আর কতক্ষণ লাগবে? আর অল্প একটু। সেই 1 ঘন্টা ধরে তো গাড়ি চালাচ্ছ, জানি না আর কতক্ষণ সময় লাগবে। এইদিকে রাত 11টা বাজতে চললো। চিন্তা করো না, এই তো এসে গেছি, এবার নামো। ইরা গাড়ি থেকে নেমে দেখে ওরা একটা সমুদ্রের বিচের সামনে এসে নামলো। আমরা এখানে কেন এসেছি? রোমান্স করতে। দেখ, তুমিও না, বলো না কেন এসেছি। বলবো, তোমাকে সবই বলবো। তার আগে তোমার চোখে দুটো বেঁধে দিই। কেন? এত কথা কেন বলো, চুপ করে দাও তো। ইরাও আকাশের কথায় চুপ করে দাঁড়িয়ে থাকলো। আকাশ ইরার চোখের উপর একটা কালো পর্দা লাগিয়ে দেয়, যেন ইরার সামনে কিচ্ছু দেখতে না পারে। এর সাথে ইরার কানে একটা ওয়্যারলেস ইয়ারফোন লাগিয়ে দেয়, যাতে ইরা আশেপাশে কোনো শব্দ ইরার কানে না আসে। কানে কি লাগাচ্ছ? চুপচাপ গান শোনো, আমি যা বলছি তা করবে। ঠিক আছে। তাহলে আমি গান চালিয়ে দিই, তুমি শুনতে থাকো। আকাশ গান চালিয়ে দেয়। এদিকে না এরা কিছু দেখতে পারছে, না এরা কিছু শুনতে পারছে, সেজন্য এরা একটু বিরক্ত বোধ হচ্ছে। এদিকে ইরা বুঝতে পারছে ও যেন হাওয়ায় উঠছে, সেই জন্য আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার খুব ভয় করছে। আরে আমি আছি তো, তাছাড়া আমি থাকতে ভয় কিসের তোমার? তবু আমার এমন কেন মনে হচ্ছে আমরা হাওয়ায় ভেসে আছি? ও কিছু না। আমি আর সহ্য করতে পারছি না, আমার চোখের বাঁধন খুলে দাও। এদিকে আকাশ ভাবছে বাঁধন খুলে দিলে তো ইরা আরো ভয় পেয়ে যাবে, সেই জন্য আকাশ ইরাকে কুলে তুলে নেয়। কি করছো কি? ছাড়ো, মানুষ দেখলে কি বলবে? চিন্তা করো না, এখানে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই। তখন না অনেক মানুষ দেখলাম। একটু চুপ করো তো, এদিকে তোমার প্রশ্ন, অন্যদিকে তোমার ভার সামলাতেই কষ্ট হয়ে যাচ্ছে আমার। কি? আমি মুটকি? এই যা, আমি আবার কখন তোমাকে মুটকি বললাম? এই মাত্রই তো বললে আমার ভার তোমার সহ্য হয় না। আরে ওটা তো তোমাকে রাগানোর জন্য বললাম। আমাকে রাগাতে তোমার ভালো লাগে, তাই না? তোমাকে রাগাতে আমার ভালো লাগে না, তবে তোমার রাগের চেহারাটা দেখতে খুব ভালো লাগে। যা দুষ্টু, এবার তো বলবে। আর কতক্ষণ লাগবে? এই তো এসে গিয়েছেন। ইরাকে কুলে করে নিচে নামায়। তাহলে আমরা এসে গিয়েছি। আর একটু দাঁড়াও। আবারও ইরাকে কুলে নিয়ে কিছু দূর গিয়ে একটা টেবিলের সামনে দাঁড় করায়। ইরার কান থেকে ওয়্যারলেস ইয়ারফোনটা খুলে নিয়ে এবার চোখের বাঁধন খোলো। সত্যি খুলবো? কিন্তু আমরা কোথায় এসেছি? চোখের বাঁধন খুললে তবে তো দেখতে পারবে। ওকে, তাহলে এই চোখের বাঁধন খুললাম। ইরা সামনে তাকিয়ে দেখে ওর সামনে অনেক বড় একটা কেক, চারপাশে তাকিয়ে দেখে অনেক রঙের দিয়ে চারদিকটা সাজানো হয়েছে। সাথে ইরাকার একটা স্পেশাল ছবি, যেগুলো আকাশ বাংলাদেশ থাকতে তুলছিল। ওয়াও, সত্যি এটা কি আমি? হ্যাঁ, এখানে যা কিছু আছে সবই তোমার ছবি। এখানে ঝিঝি পোকার শব্দ কোথা থেকে আসছে? এই যে ম্যাডাম, আগে কেকটা কাটুন, তারপর আপনাকে এই আইল্যান্ডটা দেখাবো। কি আইল্যান্ড? কিন্তু রাতের বেলায় আইল্যান্ড কিভাবে দেখবো? তার ব্যবস্থা করে রেখেছি, এখন চুপচাপ কেক কাটো। ইরা এক ঝলক হাসি নিয়ে কেক কাটতে যাবে, তখনই ইরা মনে মনে ভাবতে থাকে, আচ্ছা আমি কেক কেন কাটবো? আর ও কি আমাকে কেক কাটার জন্য এখানে নিয়ে এসেছে? কি ভাবছো তুমি? ভাবছি আমি কেক কেন কাটবো? তুমি নিজেও তো কেকটা কাটতে পারতে।
হায় আল্লাহ, এ কাকে নিয়ে পড়লাম আমি? তুমি কি এটাও ভুলে গেছো? কোনটা? তোমার কি আজকের কথাটা মনে নেই? ছোটকাল থেকে তো সবই মনে আছে। আরে আজকে তোমার জন্মদিন। কি? আজকে আমার জন্মদিন, অথচ আমারই মনে নেই? মনে থাকবে কি করে? সারাদিন শুধু মারপিট করে বেড়াও। কি? আমি মারপিট করে বেড়াই? তবে রে। আরে করছো কি? লাগছে তো আমার। লাগুক, আর বলবে আমাকে? দেখো, কেক কিন্তু পরে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আগে কেকটা কেটে নিই, তারপর তোমাকে দেখছি। এই যে ম্যাডাম, দেখার জন্য আজ সারা রাত পরে আছে, যত ইচ্ছা দেখতে পারবেন। এখন প্লিজ কেক কাটো। ইরা কেক কাটে, সাথে আকাশ ওকে উইশ করছে। ইরা কেক কেটে আকাশকে খাইয়ে দেয়, আকাশ আবার ইরাকে খাইয়ে দেয়। খাওয়াতে খাওয়াতে ওরা দুষ্টামিতে মেতে ওঠে। এতে করে দুজন আরেকজনকে কেক দিয়ে ভূত বানিয়ে দেয়। পরে ওরা দুজন একজনকে দেখে হাসতে থাকে। তোমাকে একদম ভূতের মতো লাগছে। আকাশ এবার নিজের দিকে তাকিয়ে দেখে, সত্যি তো, আমাকে দেখে তো চিনাই যাচ্ছে না। সেজন্য আকাশ এবার ইরার দিকে তাকিয়ে হাসতে থাকে। তোমাকেও একদম পেতনির মতো লাগছে গো। পেতনি বলাতে ইরা হাসা বন্ধ করে দিয়ে, কি? আমি পেতনি? একবার নিজের দিকে তো তাকিয়ে দেখো। ইরা এবার নিজের দিকে তাকিয়ে দেখে ওরও সারা গায়ে কেক মাখানো। ইরা কেঁদে ওঠে। ইরার এমন কান্নায় আকাশ তো অবাক। এই, কাঁদছো কেন? তুমি আমাকে কেক মাখিয়ে কি অবস্থা করে রেখেছো? এখন আমি এইগুলো চেঞ্জ করব কি করে? এখানে তো পানিও নেই, তাহলে এখন স্নান করব কি করে? আর পরবই বা কি? যাক বাবা, বাঁচা গেল। আকাশ তো ভেবেছিল ইরাকে পেতনি বলায় হয়তো ইরা কান্না করছিল। কি ভাবছো? তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমার সাথে এসো। এদিকে ইরা আকাশের পিছু পিছু হাঁটতে থাকে। এইভাবে 2 মিনিট হাঁটার পর ইরা সামনে অনেক বড় একটা সমুদ্র দেখতে পায়। সমুদ্রের চারপাশে অনেক রঙের লাইট জ্বালানো, যার কারণে সমুদ্রের পানিগুলো অনেক সুন্দর লাগছে। ওয়াও, কি সুন্দর এই জায়গাটা। কিন্তু আমরা এখানে এলাম কি করে? তুমি যখন বলেছিলে আমরা হাওয়ায় বেঁচে আছি, তখন আমার একটা নৌকায় ছিলাম। কি? হ্যাঁ, এখন তাড়াতাড়ি স্নান করে নাও। কিন্তু স্নান করে পরবো কি? এই যে সব ব্যবস্থা করা আছে, তুমি আগে পানিতে নামো, আমরা গোসলটা সেরে নিই, তারপর তোমার জন্য আরও চমক আছে। তাড়াতাড়ি স্নানটা করে নিই। এরপর ইরা আর আকাশ ওরা দুজনে স্নান করে নেয়। দুজনে পানির থেকে উঠে পড়ে। তখন আকাশ ইরাকে একটা পর্দার আড়ালে নিয়ে যায়। এখানে তোমার যা যা পছন্দ হয় তা নিয়ে তুমি রেডি হয়ে নাও। ঠিক আছে, আমিও রেডি হয়ে নিচ্ছি। ইরাকে এখানে রেখে আকাশ অন্য একটা পর্দার রুমে ভিতরে গিয়ে নিজেও তৈরি হয়ে নেয়। আকাশ রেডি হয়ে ইরার জন্য অপেক্ষা করতে থাকে। বুঝতে তো পারছেন, মেয়েদের সাজ বলে কথা, 1 ঘন্টা তো লাগবেই। সেই জন্য আকাশ একটা চেয়ার নিয়ে বসে আছে ইরার অপেক্ষায়। অন্যদিকে রকি সমুদ্রের ধারে ওর লোকজন নিয়ে আকাশকে খুঁজতে থাকে, কিন্তু ওরা সবাই মিলে অনেক খুঁজেও পায় নাই। এদিকে রাত অনেক হয়ে যাওয়াতে ওরা ওখান থেকে চলে আসে। এদিকে ইরা রেডি হয়ে পর্দার ভিতর থেকে বের হয়ে এলো। পর্দার চারপাশে কালারফুল লাইট জ্বালানো ছিল। ইরা একটা শাড়ি পরে বের হয়ে এসেছিল। শাড়িতে ইরাকে এতটাই সুন্দর লাগছিল যে দেখে মনে হবে পরীকেও হার মানাবে। কি যে অপরূপ লাগছে ইরাকে বলে বোঝাতে পারবো না। কি দেখো? তোমাকে। আমাকে দেখার কি হলো? আগে কখনো দেখোনি নাকি? দেখেছি, তুমি এত সুন্দর লাগছে না, তোমাকে বলে ফেলতে পারবো না গো। ইরা কিছুটা লজ্জা পেয়ে আকাশের বুকে মাথা লুকায়। এত অল্পতে লজ্জা পেলে চলবে? এখনো তো আরো অনেক কিছু করার বাকি আছে গো। যা দুষ্টু। আচ্ছা, এবার আমার সাথে আসো, তোমার জন্য অনেক সারপ্রাইজ ব্যবস্থা করেছি। কি সারপ্রাইজ? আগে আসো তো আমার সাথে। এই বলে ইরার হাত ধরে ওকে আইল্যান্ডের বিচে নিয়ে আসে। চারিদিকে তো শুধু পানি আর পানি, এখানে কি দেখাবে? সামনে তাকাও, তাহলে দেখতে পাবে। ইরা সামনে তাকিয়ে দেখে অনেক রঙের মাছ পানিতে সাঁতার কাটছে। ওয়াও, কি সুন্দর মাছগুলো। এবার তাকাও। ইরা এবার তাকিয়ে দেখতে পায় মাছগুলো কেমন যেন আকৃতি ধারণ করছে। মাছগুলো নিজে নিজে হ্যাপি বার্থডে ইরার মতো আকৃতি ধারণ করেছে। মনে হচ্ছে যেন মাছগুলো ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। সত্যি অসাধারণ। এইটুকুতেই খুশি হলে চলবে? এবার তো উপরের দিকে তাকাও। ইরা উপরের দিকে তাকিয়ে দেখে ফানুস দিয়ে হ্যাপি বার্থডে লেখা। সত্যি, এর আগে এমন সুন্দর জন্মদিন আমি কখনো পালন করিনি। আই অলসো লাভ ইউ সো মাচ। আকাশের গালে চুমু দে। শুধু কি গালে চুমু খাবো? বলে আমার বাবুটা রাগ করেছে, দাঁড়াও তোমার রাগ ভাঙাচ্ছি। বলে আকাশের কুলের উপর উঠে বসে সাথে করে আকাশের ঠোঁটে ঠোঁট লাগিয়ে অনেকক্ষণ ধরে কিস করতে থাকে। এবার কি রাগ কমেছে নাকি আরো কড়া টোজ দিতে হবে? দাও, আমি তো তার জন্যই অপেক্ষা করছি। কি? কিছু না, এবার চোখ বন্ধ করো। কেন? আরে
করো না, তারপর বলছি। ইরা চোখ বন্ধ করলে আকাশ ইরার হাতে একটা রিং পরিয়ে দেয়। এবার চোখ খোলো। ওয়াও, কি সুন্দর রিংটা। এই রিংটা সবসময় হাতের আঙুলে পরে থাকবে, কখনো এই রিংটা হাত থেকে খুলে রাখবো না। ঠিক আছে, কখনো খুলে রাখবো না। আমার না খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। কিন্তু এখানে তো কোনো ঘুমানোর ব্যবস্থা করা হয়নি। তাতে কি, আমি তোমার বুকে ঘুমাবো। আর আমি কোথায় ঘুমাবো? তুমি যেখানে ইচ্ছে ঘুমাতে পারো, কিন্তু আমি তোমার বুকে ছাড়া অন্য কোথাও ঘুমাবো না। ঠিক আছে, তুমি আমার বুকেই ঘুমিও। এখন তোমার খেতে লাগলো, এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আমি এখন কিছু খাবো না, এখন শুধু তোমার বুকে ঘুমাবো। ঠিক আছে, তাহলে ঘুমাই। এদিকে আকাশ ওই পর্দার কাপড় দিয়ে একটা ছোট্টখাটো রুম মতো করে বেড়া দিল, বাকি কাপড় নিচে রাখলো। আকাশ ওই কাপড়ের উপর শুয়ে পড়লো আর ইরা আকাশের বুকে শুয়ে পড়লো। এদিকে ইরা তো অনেক শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু আকাশে ভাবছে অন্য কথা। যেইভাবেই হোক ইরাকে এই সপ্তাহের মধ্যে বিয়ে করে নিতে হবে, তবে কোনো আয়োজন করবে না, কেননা আয়োজন করলে অনেক সমস্যা হতে পারে। সেজন্য আকাশ সব কিছু ভেবে চিনতে নেই কি করবে আর করতে হবে, কেননা আকাশ আর ইরাকে নিয়ে বেশি রিস্ক নিতে চায় না। এসব ভাবতে ভাবতে আকাশও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে দেখে ও আকাশের বুকের উপর শুয়ে আছে। এরপর আকাশের দিকে তাকিয়ে দেখে ও এখনও ঘুমিয়ে আছে। ওই সময় আকাশকে দেখতে একদম পিচ্ছি একটা বাবুর মতো লাগছিল, কিন্তু ঘুমের মধ্যে ওকে আরও অনেক কিউট লাগে, তা ওর জানা ছিল না। সেই জন্য একটু মুচকি হেসে ওখান থেকে উঠে দাঁড়ায়। এরা যদিও এতক্ষণ চারপাশে কিছু খেয়াল করেনি, কিন্তু এখন খেয়াল করলো। তখন দেখলো একটা টেবিলের উপর অনেক রকম ফল আছে, সাথে অনেক রকম খাবার আছে। এই ভেবে কুল পাচ্ছে না এরা, এখানে এত সুন্দর আইল্যান্ড আছে আকাশ কি করে জানলো। আর তার চেয়ে বড় কথা হলো আইল্যান্ডটা সত্যি অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, যেমনটা ইরা পছন্দ করত। কিন্তু এখন তো ইরাকে ফ্রেশ হতে হবে, সাথে করে আকাশকেও। সেজন্য ইরা আকাশকে উঠানোর চেষ্টা করে। এই আকাশ, তাড়াতাড়ি উঠো, সকাল হয়ে গিয়েছে। আকাশের কোনো পাত্তাই নেই। আকাশ উঠো, আমাদের ফ্রেশ হতে হবে তো। কে কে? আমি ইরা। একটু ঘুমাতে দাও। না, আর ঘুমাতে চলবে না, উঠো। ঠিক আছে। আকাশ উঠে পড়লে ওরা দুজনে ফ্রেশ হয়ে নেয়, সাথে টেবিলের উপর নাস্তা ছিল ওগুলো খেয়ে নেয়। এবার আমাদের যেতে হবে, তুমি জামা চেঞ্জ করে নাও। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমাকে এই আইল্যান্ডটা ঘুরে দেখাবে? ও, এই কথা, ঠিক আছে চলো, তুমি ঘুরে দেখাই। এদিকে আকাশ ইরাকে পুরো আইল্যান্ড দেখাতে থাকে। কেমন লাগছে? সত্যি অসাধারণ। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি আগেও এখানে এসেছো? কেন? না মানে এমনভাবে দেখাচ্ছ মনে হচ্ছে তুমি এই আইল্যান্ডের সব কিছু চেনো। এর আগেও অনেকবার এসেছি। এখন চলো আমাদের বাসায় ফিরতে হবে, সাথে করে এই সপ্তাহের মধ্যেই আমাদের বিয়েটা সেরে ফেলবো, কি বলো? তোমার যেমনটা ইচ্ছা। তাহলে চলো। দুজনে হাঁটতে হাঁটতে পানির কাছে চলে আসে। আমরা যাব কি করে? নৌকায় করে। কিন্তু এখানে তো কোনো নৌকা দেখতে পাচ্ছি না। এই দেখো নৌকা। কি, এই ছোট নৌকায় করে আমরা দুজনে যেতে পারবো তো? পারবো, এখন উঠে পড়ো তাড়াতাড়ি। ইরা উঠে পড়লে আকাশ নৌকা চালাতে থাকে, সাথে ইরা চারপাশের সৌন্দর্য দেখতে থাকে। সত্যি জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ। একটা কথা বলো তো, তুমি কি করে জানো আজকে আমার জন্মদিন? যারে আমি এত ভালোবাসি তার পছন্দ, তার সম্পর্কে যদি সব কিছু না জানি তাহলে কি করে হয় বলো? তাও ঠিক, কিন্তু আশেপাশে তো শুধু পানি আর পানি, আমরা পাড়ে উঠবো কি করে? ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু চুপ করে বসে থাকো। এরা চুপ করে বসে থাকে, আকাশ নৌকা চালাতে থাকে। এইভাবে 1 ঘন্টা পর ওরা পাড়ে এসে নামলো। আকাশ ও ইরা দুজনে নৌকা থেকে নেমে গাড়িতে গিয়ে বসলো। আকাশ গাড়ি চালিয়ে ইরাদের বাসায় আসে, সাথে করে ইরা আর আকাশের বিয়ের দিন তারিখ ঠিক করে নিয়ে আকাশ ওদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসলে ঈশাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। আরে বোন আমার, কি করছিস? ভাইয়া, তোর কথা অনেক মনে পড়ছিল। পাগলি বোন আমার, তোর জন্য কয়েকটা সারপ্রাইজ আছে। কি ভাইয়া? আকাশও ওর পকেট থেকে একটা হীরের নেকলেস বের করে ঈশাকে পরিয়ে দেয়, সাথে করে ইরার সাথে আকাশের বিয়ের তারিখটাও বলে দেয়। সত্যি ভাইয়া? দাঁড়া, বাবা মাকে এক্ষুনি কথাটা বলি। হ্যাঁ বল, কিন্তু বাবা মা যেন এখানে না আসেন। ইরাকে এখান থেকে নিয়ে আমাদের বাংলাদেশে নিয়ে যাবো, ওখানে ওকে সারপ্রাইজ দেবো। কিন্তু বাবা মা না থাকলে কেমন দেখায় না? চিন্তা করিস না, এখানে বিয়েটা খুব সাধারণভাবে হলেও পরে ওখানে নিয়ে একেবারে চলে আসবো। ঠিক আছে ভাইয়া। এদিকে আকাশ আর ইরার বিয়ের জন্য দুজনের জন্য শপিং করতে থাকে। যদিও বেশি জাঁকজমকভাবে বিয়েটা হবে না, তবু
একটুও যদি না হয় তাহলে কি চলে? সেজন্য শফিকুল ইসলাম ইরার বাবা ওনার কিছু বন্ধুদের বিয়েতে আসতে বলে। এদিকে আকাশ আর ইরার বিয়ের দিন তারিখও আস্তে আস্তে চলে আসে। এইদিকে নীল তো ইরার বিয়ের কথা শুনে সব প্ল্যান করে রেখেছে, আর নীলের সাথে হাত মিলিয়েছে রবিন। ওরা দুজনে প্ল্যান করে রেখেছে কি করতে হবে। নীলের আর রবিনের প্ল্যান হচ্ছে, না থাক আপনাদের বলবো না, নয়তো আপনারা আবার সবাইকে বলে দেবেন। সেই জন্য প্ল্যানটা ওই সময় কাজে লাগাবো। এদিকে ওদের বিয়ে নিয়ে ওরা দুজনে অনেক খুশি। আর হবে না কেন, দুজনে পছন্দ করা মানুষটার সাথে বিয়ে হচ্ছে, সেই জন্য না খুশি হয়ে কি থাকা যায়? এদিকে আকাশও কম না, বিয়েতে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য আকাশ সব ব্যবস্থা করে নিয়েছে। বিশেষ করে ঈশার চারপাশে 10 জন সিকিউরিটি দিয়ে রেখেছে, যাদের কাজ হলো ঈশাকে রক্ষা করা। ওইসব সিকিউরিটি হচ্ছে মেয়ে, তবে ওদের মেয়ে বললেও ভুল হবে। এক একজন 5-6টা ছেলেকে শায়েস্তা করতে পারবে। সেই জন্য 50 জন মিলেও যদি ঈশার উপর হামলা করে তাতেও ঈশার কোনো ক্ষতি করতে পারবে না। আজকে ওদের বিয়ে খুব সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। পথের মধ্যে রবিন আর নীল আকাশের উপর হামলা করে বসে, কিন্তু আকাশের সাথে সিকিউরিটি থাকায় ওরা পেরে না উঠে ওখান থেকে চলে যায়। সমস্ত বিপদ পার করে আকাশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এক পর্যায়ে ওদের বিয়েটা হয়ে যায়। যদিও শফিকুল ইসলামের লোকেরা অনেক কিছু বলেছে, কেন এত সাধারণভাবে মেয়ের বিয়ে দিয়েছে, তাও একটা সামান্য ছেলের সাথে। তবুও শফিকুল ইসলাম মেয়ের সুখের কথা চিন্তা করে চুপ করে থাকে। এইবার মেয়ের বিদায় দেওয়ার পালা। ইরা তো কেঁদেই চলেছে। একদিকে ভালোবাসা মানুষকে পাচ্ছে, অন্যদিকে বাবা ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু কি করার, বিয়ের পর তো মেয়েদের স্বামী বাড়িতে যেতেই হয়। তেমন করে আকাশ ইরাকে নিয়ে ওদের বাড়িতে চলে আসলো। আকাশের রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়। ঈশা ইরাকে এই রুমটায় নিয়ে বসিয়ে রাখলো। অন্যদিকে আকাশ বাইরে বসে আছে আর ভাবছে, আব্বু আম্মু থাকলে কতই না খুশি হতো। কিন্তু ঈশার ডাকে আকাশের ধ্যান ভাঙে। ভাইয়া ভিতরে যা, ভাবি অপেক্ষা করছে। হ্যাঁ যাচ্ছি। ভাইয়া তোর চোখে পানি। আব্বু আম্মু থাকলে কতটা ভালো হতো। ভাইয়া আমরা তো 2 দিন পর দেশে ফিরে যাচ্ছি, তখন তো সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ বোন আমার, তাহলে আমি যাই, তুই কি ঘুমিয়ে পড়। ঠিক আছে ভাইয়া। এদিকে ঈশা ঘুমাতে চলে যায়, অন্যদিকে আকাশও রুমে যায়। আকাশ রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ইরার সামনে দাঁড়ায়। তখন ইরা আকাশের পা ছুঁয়ে সালাম করে। আকাশ আস্তে করে ইরার বাহু ধরে ইরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে বিয়ে করিনি। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তার আগে বলো এই বাড়িটা কার, আর এখানে এত সিকিউরিটি কেন? বলবো ইরা, তোমাকে সব বলবো, আমাকে 2 দিন সময় দাও। এখন কি বলা যায় না? বলা যায়, কিন্তু আমি তোমার জন্য সব কিছু সারপ্রাইজ করে রেখেছি, যা তোমাকে বাংলাদেশ নিয়ে খেয়ে পড়বো। বাংলাদেশে কেন? কারণ আমার দেশের বাড়ি ওখানে। সত্যি? তাহলে তুমি এখানে আসলে কেন? তোমার জন্য। মানে হলো তোমাকে বাংলাদেশে দেখেই তোমার প্রেমে পড়ে যায়, এরপর তোমার জন্য এই দেশে আসা। কিন্তু আমি তো বাংলাদেশে গিয়েছি একবার, তাও 2 ঘন্টা ছিলাম। এই কয়েক ঘন্টায় আমাকে ভালোবেসে ফেলছো? হ্যাঁ। তারপর কি হলো বলো? এখন কি শুধু কাহিনী শুনবে নাকি কিছু রোমান্স করতেও দেবে? ইরা রোমান্সের কথা পেয়ে লজ্জা পেয়ে যায়। দেখ তুমিও না। এরপর আর কি, ওরা দুজনে রোমান্স করতে লাগলো। আবার আপনারা এটা জানতে চাইবেন না যে রোমান্স কি করে, কারণ এই ব্যাপারটা সবাই জানে, সেই জন্য বলতে পারবো না। আর ইচ্ছে থাকলেও বলবো না, কারণ আমার ব্যক্তিগত কথা আমি আপনাদের মাঝে কেন শেয়ার করব। পরের দিন সকালেই ইরা উঠে গোসল করে বাইরে এসে আয়নার সামনে বসে পড়ে। ইরা চুল বেয়ে পানি পড়ছিল, সে দৃশ্য আকাশ দেখতে লাগলো। যদিও এই ব্যাপারটা ইরা ঠিকই খেয়াল করলো। কি দেখো? তোমাকে। আমাকে নতুন করে দেখার কি হলো? না মানে এমনভাবে তো কখনো দেখিনি, সেজন্য। এখন ফ্রেশ হয়ে নাও, যাও। আকাশ ফ্রেশ হতে চলে গেল। এইভাবে আরো 2 দিন কেটে গেল। আকাশ আর ইরার বিয়ে হলো। এদিকে আকাশ ঈশাকে দেশে পাঠিয়ে দেয়, কেননা আকাশ ইরাকে নিয়ে পরের দিনই দেশে আসবে, সেই জন্য ঈশাকে পাঠিয়ে দেয়। অন্যদিকে রবিন আর নীল তো কোনোভাবেই মেনে নিতে পারছে না। পরের দিন আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। সেজন্য আকাশ ইরাদের বাড়িতে যায় ওনার সাথে দেখা করতে। সাথে করে আকাশ একটা কার্ড দেয় শফিকুল ইসলামের হাতে। যদি কখনো সমস্যা হয় তাহলে বাংলাদেশে এই ঠিকানায় চলে আসবেন। ঠিক আছে, তোমরা সাবধানে যাবে।
আকাশ ওখান থেকে বেরিয়ে আসে গাড়ি নিয়ে ও ইরাকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়। তখনই কয়েকটা গাড়ি এসে ওদের উপর হামলা করে। ওরা এতটাই বেশি ছিল যে আকাশ ওদের সাথে গাড়িতে টক্কর দিতে পারে না। ওদের একটা গাড়ি আকাশের গাড়িকে ধাক্কা দিলে গাড়িটা পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। গল্পটা এখানে শেষ নয়, গল্পের বাকি টুইস্ট সিজন 3-র মাধ্যমে জানতে পারবেন। সিজন 3 দেওয়ার পর্যন্ত অপেক্ষা করেন। ধন্যবাদ সবাইকে এতদিন সাথে থাকার জন্য।